হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, সকলে কেমন আছো? ওয়েলকাম টু বিটিস নলেজ। আশা করি সকলে ভালো আছো। আমরা ভেক্টরের আদ্যপান্ততে প্রিভিয়াসলি দুইটা লেকচার শেষ করেছি। যারা করেছো তারা অফকোর্স আজকে লেকচারটা করতে এসেছো। যারা করনি তারা একটু প্রিভিয়াস লেকচারগুলো চেক দিবে যেন তোমাদের আজকে লেকচারটা বুঝতে সুবিধা হয়। তারপর আমি ট্রাই করব আমার প্রত্যেকটা কনসেপ্ট বা স্লাইডের সাথে একটু বুঝিয়ে দেওয়ার, যেন তুমি নতুন করে করলেও বুঝতে পারো। ঠিক আছে? সো আমরা কথা বাড়াবো না, আমরা স্টার্ট করে দিব। সো আমাদের আজকে হচ্ছে ভেক্টরের থার্ড লেকচার, তাই তো? ওকে, সো আমরা এখানে আমি তোমাদের জন্য নৌকার সংক্রান্ত যে প্রবলেমগুলি হয় তোমাদের, বা তোমরা নৌকার সময় বের করার জন্য যে প্রবলেমগুলি ফেস করো, আমি কেস ওয়াইজ এখানে আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে? তোমরা জানো নৌকা স্রোতের যে ম্যাথে এখানে কি কি ম্যাথ আসতে পারে? লব্ধি বেগ নিয়ে ম্যাথ আসতে পারে, স্রোতের সাথে কত কোণে যাচ্ছে অথবা লব্ধির দিক কোনটি সেটার জন্য বের করার জন্য ফর্মুলা হচ্ছে এটা। ওকে, দেন ওপার পার হতে বা নদী পার হতে সময় কত প্রয়োজন তার জন্য ফর্মুলা হচ্ছে এটা। এই ফর্মুলাগুলোর ডেরিভেশন বা ফর্মুলার প্রতিপাদনগুলো আমরা প্রিভিয়াস লেকচারেই শেষ করেছি। আমরা আজকে এই ফর্মুলাগুলোর ইউজ দেখবো। আমি একটু কেসগুলো আলোচনা করে এখানে 4টা কেস আমি তোমাদের জন্য ড্র করে রেখেছি। যদি এমন হয় যে স্রোত ডান দিকে যাচ্ছে, নৌকা বাঁ দিকে কোথাও রওনা দিয়েছে এবং ও র্যান্ডমলি কোথাও পৌঁছাচ্ছে, আমি একটা কথা তোমাদের বলে দিই, একটু মনে রাখবে যে নৌকা যে বেগে রওনা দেয়, রওনা দেওয়ার বেগটা কিন্তু কিউ, আর যে বেগে পৌঁছায় পৌঁছানোর বেগটা হচ্ছে আর। ওকে, তার মানে ধরে নিচ্ছি নৌকা স্রোত যাচ্ছে ডান দিকে, নৌকাটা বাঁ দিকে রওনা দিচ্ছে এবং লব্ধিটা বাঁ দিকেই কোনো একটা জায়গায় পৌঁছাচ্ছে। এইরকম কোন কেস হলে তুমি একদম যে ফর্মুলাটা শিখছো, সময় যে নদী পার হতে সময় কত লাগবে, টি ইকুয়ালস টু এস ডিভাইডেড বাই কিউ সাইন আলফা, এটাই অ্যাপ্লাই করবা। অ্যালফাটা জানা থাকলে তুমি সময়টা বের করতে পারবে। দেন কেসটা হচ্ছে স্রোত ডান দিকে যাচ্ছে, নৌকা এবার বাঁ দিকে রওনা দিয়েছে, তবে নৌকাটা পৌঁছাচ্ছে সোজাসুজি। এরকম কন্ডিশন অনেকবারই এসেছে সিকিউতে আগে। এটা কিন্তু র্যান্ডমলি পৌঁছাচ্ছিল, সোজা পৌঁছাবে এমন কোনো গ্যারান্টেড ছিল না। যদি কেসটা এমন বলেই দেয় তোমাকে যে নৌকা বাঁদিকে কোথাও দিকে রওনা দিচ্ছে বা সোজা পৌঁছাচ্ছে, শুধু পৌঁছানোর কথাটা বললে রওনা দেওয়ার কথা বলা লাগে না। তুমি জানো স্রোত ডান দিকে থাকলে ওর যদি সোজা পৌঁছাইতে হয়, তার মানে অফকোর্স ডেফিনেটলি ওকে বাম দিকে রওনা দিতে হবে। সো তুমি শুধু পৌঁছানোর কথাটা মনে রাখো যে স্রোত ডান দিকে আছে, ও সোজা যদি পৌঁছায় তাহলে কোন ফর্মুলা ইউজ করতে পারবা তুমি? এই যে এস ডিভাইডেড বাই কিউ সাইন আলফা, এটা ইউজ করা যায়। যদি তোমার কাছে অ্যালফাটা জানা না থাকে তখন তুমি এই ফর্মুলাটা দিয়েও সরাসরি বের করতে পারবে। এটা আমরা প্রিভিয়াস লেকচারে দেখেছিলাম যে এই ফর্মুলাটা কোত্থেকে আসলো। ঠিক আছে? এরপরে হচ্ছে থার্ড যে কেস, সেটা হচ্ছে নৌকাটা এবার রওনা দিছে সোজা। আগেরটা কি ছিল? আগেরটা ছিল ও পৌঁছাচ্ছে সোজা, তাই না? এখানে পৌঁছাচ্ছিল সোজা। আর আজ পরের যে থার্ড কেসটা আছে সেটা হচ্ছে নৌকা রওনা দিচ্ছে সোজা। যেহেতু স্রোতটা ডান দিকে আছে আর নৌকা সোজা রওনা দিয়েছে, সুতরাং ওর ডান দিকে কোথাও একটা জায়গা পৌঁছাবে। ঠিক আছে? সো এখানে কিন্তু যেহেতু সোজা রওনা দিয়েছে, তাহলে অ্যালফার মানটা কত? এখানে অ্যালফার মানটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, অ্যালফার মানটা 90 ডিগ্রি। সো তুমি যদি এই যে সময়ের ফর্মুলা টি ইকুয়ালস টু এস ডিভাইডেড বাই কিউ সাইন আলফা, এখানে সাইন 90 বসায় দাও, তাহলে তুমি জানো যে সাইন 90 এর মান 1। দ্যাটস ওয়াই ফর্মুলাটা তখন কেমন দাঁড়াবে? টি ইকুয়ালস টু এস ডিভাইডেড বাই জাস্ট কিউ, কারণ সাইন আলফার মানটা 1। এন্ড থার্ড যে কেসটা আছে সেটা হচ্ছে স্রোত ডান দিকেই যাচ্ছে, নৌকাটা ডান দিকেই রওনা দিয়েছে, সোজা ডান দিকে না, একটু ডানমুখী রওনা দিয়েছে, তখন ও আরেকটু ডানে গিয়ে পৌঁছাবে। এরকম কোনো কেস হলে ওই যে তুমি যে ফর্মুলাটা জানো এটা অ্যাপ্লাই করবা, সাইন আলফা এস ডিভাইডেড বাই কিউ সাইন আলফা, এটা অ্যাপ্লাই করলে সময়টা বের হয়ে যাবে। তার মানে তুমি এই ফর্মুলাটা সবগুলো ম্যাথের জন্য অ্যাপ্লাই করতে পারবা। এস ডিভাইডেড বাই কিউ সাইন আলফা, এটা সময় বের করার যত ম্যাথ আছে তুমি সবগুলো অ্যাপ্লাই করতে পারবা। ইভেন এই ফর্মুলাটাও কিন্তু এই ফর্মুলা থেকেই এসেছে, যেটা আমরা প্রিভিয়াস লেকচারে দেখেছিলাম। ওকে, দেন আমাদের পরের লেকচার যদি আমরা দেখি, একটু দেখো, আমরা যে পরের লেকচারটা একটু দেখি কি আছে। এখানে দেখতে পাচ্ছ যে ওকে, দেখতে পাচ্ছ আমি কয়েকটা কোয়েশ্চেন রেখেছি যে নৌকা স্রোত সংক্রান্ত কি কি প্রশ্ন এসে থাকে সাধারণত।
ঠিক আছে, আমি চেষ্টা করেছি একটা ডেটা দিয়ে, আমি ডেটার মানগুলা লিখে নাই, শুধু রাশিগুলাকে লিখেছি। যেমন নৌকা, নদীর প্রস্থ কত আছে, নদীর প্রস্থ আছে এস, এবং ও বিন্দু থেকে একটা নৌকা ও মানে ও কিউ বেগে রওনা দিয়েছে, দেন ও কত কোণে রওনা দিয়েছে, অ্যালফা কোণে রওনা দিয়েছে। ও বিন্দু থেকে ও কোথায় গিয়ে পৌঁছাইছে, বি বিন্দুতে পৌঁছাইছে, কত কোণে পৌঁছাইছে, এটা থিটা কোণে পৌঁছাইছে। ঠিক আছে, এখন নদীর স্রোতটা কোন দিকে, এই দিকে, পি বেগে নদীর স্রোত প্রবাহিত হচ্ছে। ওকে, এটা একটা স্টেম আছে, একটা উদ্দীপক দেওয়া আছে, এখানে বলা আছে যে একটি নৌকা ও বিন্দু থেকে রওনা দিয়ে বি বিন্দুতে পৌঁছালো, যে বিন্দুতে পৌঁছাবে ওই বিন্দু সোজা কিন্তু লব্ধি থাকবে, তাই না? পৌঁছানোর বেগটা হচ্ছে লব্ধি, আর যে বরাবর পৌঁছাচ্ছে সেদিকে হয় লব্ধি। ওকে, ও বিন্দু ঠিক বিপরীত বিন্দু হচ্ছে, তার মানে ও বিন্দুটা যেখানে ঠিক অপোজিট বা ওপারে যে বিন্দুটা আছে, ও বিন্দু সোজা, সেটাকে আমরা এ ধরেছি। ওকে, এটা উদ্দীপক ছিল, মান লিখি নাই। মান যে কোনো মান থাকতে পারে তোমাদের প্রশ্নে, যেমন কিউ এর মান 10 থাকতে পারে, পি এর মান 5 থাকতে পারে, অ্যালফার মান 60 থাকতে পারে, থিটার মান 30 থাকতে পারে, যে কোনো মান থাকতে পারে, তাই না? তো আমি রাশিগুলোকে রেখেই করব, তারপর মান অনুযায়ী, কোয়েশ্চেন অনুযায়ী মান বসায় নিতে পারবে। চলো আমরা একটু আলোচনা করি কি কি কোয়েশ্চেন হতে পারে, কোন কোন ধরনের কোয়েশ্চেন হতে পারে। আমরা বেসিক থেকে আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে আগাবো, ঠিক আছে? এক্সকিউজ মি। সো প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে লব্ধি বেগ কত। এই যে উদ্দীপকটা আছে, এই উদ্দীপক থেকে তুমি যদি লব্ধি বেগ বের করতে চাও তাহলে কিভাবে করতে হবে, আমি যদি তোমাদের প্রথম কোয়েশ্চেনটা সলভ করাইতে চাই, দেখো লব্ধি বেগ বের করতে হলে তুমি জানো লব্ধি বেগের ফর্মুলা হচ্ছে, লব্ধি বেগ আর ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। এটা হচ্ছে লব্ধি বেগ। এখন একটা জিনিস মাথায় রাখবে, এখানে লব্ধি বেগের মান কত বলেনি, শুধু বলে দিছে যে লব্ধি বেগ কত। তার মানে তোমার এই বেগ যেহেতু ভেক্টর রাশি, আমি মানটা বের করতে পারবো এই ফর্মুলা দিয়ে। এখন এর সাথে কিন্তু আমার দিকটাও বের করে নিতে হবে। যদি স্পেসিফিক ভাবে বলে দিত যে লব্ধি বেগের মান কত, তাহলে শুধুমাত্র আমি আর এর মানটা বের করলে এনাফ ছিল। কিন্তু এখানে তোমাকে স্পেসিফিক ভাবে বলেনি যে লব্ধি বেগের মান কত, শুধু বলছে যে বেগ কত। এর মানে হচ্ছে মান এবং দিক দুইটাই তোমার বের করতে হবে। তাহলে দিকটা কত, যদি বেগের দিক বলি তাহলে দিক, অ্যাকচুয়ালি এটা দিকটা কার সাথে দিক হয়, এটা স্রোতের সাথে দিক হয়। ঠিক আছে, দিকটা কত, দিক থিটা ইকুয়ালস টু হচ্ছে, তুমি জানো ফর্মুলাটা আমরা প্রিভিয়াসলি এই ফর্মুলা দেখেছিলাম, tan ইনভার্স কিউ, tan ইনভার্স কিউ sin আলফা, কিউ sin আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ cos আলফা। তার মানে আর এর ফর্মুলা দিয়ে তুমি লব্ধি বেগের মান বের করতে পারবে, আর থিটার ফর্মুলা দিয়ে তুমি লব্ধি বেগের দিক বের করতে পারবে। দিকটা কার সাথে, দেখো লব্ধি এই যে থিটা কোণে কার সাথে আছে, স্রোতের সাথে থিটা কোণে। তার মানে তুমি থিটার মান যদি পাও, ধরে নাও 33 ডিগ্রি, 33 ডিগ্রি, তখন তুমি বলবে কিভাবে আনসারটা লিখতে হবে, যে লব্ধি বেগ স্রোতের সাথে 33 ডিগ্রি কোণে থাকবে, মানে থিটার মান যেটাই হোক সেটা লিখতে হবে। এবং থিটার মানটা অলওয়েজ কার সাথে কোণ করে থাকে, আমরা যেটা ধরেছি চিত্র অনুযায়ী, যে ফর্মুলাটা লিখেছি সেটা অনুযায়ী, এটা স্রোতের সাথে। ওকে, পরের যে কোয়েশ্চেনটা আছে, কত কোণে রওনা দিলে নৌকা সোজাসুজি পৌঁছাবে। সো নৌকা কত কোণে রওনা দিলে সোজাসুজি পৌঁছাবে। এখন তুমি একটা কেস দেখো, এখানে আমি যদি তুমি ড্র করে দেখাই, সোজাসুজি পৌঁছানোর জন্য স্রোত তো ডান দিকে, স্রোতটা কোন দিকে আছে, স্রোত ডান দিকে, এবং সোজা পৌঁছালে লব্ধিটা কোন দিকে হবে, লব্ধি হবে সোজা, এটা হবে লব্ধি। তাহলে কোন দিকে রওনা দিতে হবে, ডান দিকে স্রোত আছে, তোমাকে পৌঁছাতে হবে সোজা ওপার। তুমি অফকোর্স একটু বাঁ দিকে রওনা না দিলে তো সোজা পৌঁছাবে না, কারণ স্রোত তোমাকে ঠেলে আরো ডান দিকে নিয়ে যাবে। দ্যাটস আমাকে সোজা পৌঁছাতে হলে আমাকে একটু বাঁ দিকে রওনা দিতে হবে। দ্যাট মিনস আমাকে একটু এই দিকে রওনা দিতে হবে, এই দিকে হবে কিউ। ওকে, তার মানে এইদিকে ডান দিকে হচ্ছে পি, সোজা পৌঁছালে সোজা থাকবে আর, আর আমাকে রওনা দিতে হবে একটু লেফট সাইডে, দ্যাটস ওয়াই এটা হবে কিউ। এখন দেখো পি আর কিউর মধ্যবর্তী কোণটাকে আমরা কি বলি, পি আর কিউর মধ্যবর্তী কোণকে আমরা বলি অ্যালফা। আর এবং
পি এর মধ্যবর্তী কোণকে আমরা কি বলি, আর এবং পি এর মধ্যবর্তী কোণকে আমরা বলি থিটা। ওকে, সো এখানে থিটার মানটা কিন্তু বলে দেওয়া আছে, যেহেতু সোজা পৌঁছাবে, সোজা পৌঁছালে আর যদি সোজা থাকে তাহলে পি এর সাথে আর এর কোণ কত, 90 ডিগ্রি। পি এর সাথে আর এর কোণ কত, 90 ডিগ্রি। তার মানে তোমাকে এখানে অ্যালফাটা বের করতে বলা হয়েছে, যে কত কোণে রওনা দিলে, কত কোণে রওনা দিলে, এই যে রওনা দেওয়ার কথাটা আমি তোমাদের বলছিলাম, রওনা দেওয়ার বেগ হচ্ছে কি কিউ, তার মানে যেদিকে রওনা দেবে সেদিকে কিউর দিক থাকবে, আর পৌঁছানোর বেগ হচ্ছে আর, আর এর দিকটা হচ্ছে পৌঁছানোর দিক। ঠিক আছে, পৌঁছানোটা হচ্ছে লব্ধি আর রওনা দেওয়াটা হচ্ছে কিউ। সো এখান থেকে আমরা অ্যালফাটা বের করতে চাই, আমরা জানি ট্যান থিটার ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি আমরা এখানে। ট্যান থিটা ইকুয়ালস টু আমরা কি জানি, ট্যান থিটা, এই যে এই ফর্মুলাটা, ট্যান ইনভার্সকে বাম দিকে লিখলে ট্যান থিটা হয়। ট্যান থিটা ইকুয়ালস টু হচ্ছে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। ওকে, এই ফর্মুলায় ট্যান 90, তুমি থিটার জায়গায় যখন 90 লিখবা, থিটার জায়গায় যখন 90 লিখবা, তখন ট্যান 90-র মান হচ্ছে আনডেফিনিট, তাই না? আনডেফিনিট মানে হচ্ছে সামথিং বাই জিরো, অথবা আমি এটাকে আনডেফিনিটকে একবারে 1/0 লিখতে পারি, নিচে জিরো হবে। ওকে, এটা ইকুয়ালস টু কিউ এর মান কত বলো তো, আমরা তো মানগুলা লিখি না, এসো কিউ রে কিউই লিখলাম, কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। ওকে, দেন তুমি আর আর গুণ করো, আর আর যদি গুণ করো তখন কি হচ্ছে, এখানে 1 এর সাথে এই পার্টটা গুণ হয়ে পি প্লাস কিউ কজ আলফাই থাকতেছে, পি প্লাস কিউ কজ আলফাই থাকতেছে, আর জিরোর সাথে কিউ সাইন আলফা গুণ হয়ে কি থাকতেছে, জিরো থাকতেছে। তোমার টার্গেট কি এখানে বলছে কত কোণে রওনা দিলে, রওনা দেওয়ার কোণকে আমরা কি দিয়ে লিখি, অ্যালফা দিয়ে লিখি। এই যে অ্যালফা কোণে, এই যে এটা ছিল অ্যালফা, তাই না? অ্যালফা কোণে রওনা দিয়েছিল। সো এখানে অ্যালফাটা বের করতে হলে পিটা ডান দিকে গেলে কি হবে, মাইনাস পি, আর কিউ গুণ আছে ডান দিকে গেলে তখন কি হবে, মাইনাস পি বাই কিউ। সো আমি অ্যালফা ইকুয়ালস টু কি লিখতে পারবো, অ্যালফা ইকুয়ালস টু লেখা যাবে, এই কসটা ডান দিকে গিয়ে হবে তখন কজ ইনভার্স, আর পিটা ডান দিকে যাওয়ার কারণে মাইনাস পি, আর কিউ গুণ ছিল ডান দিকে গিয়ে কি হবে, ভাগ। এই ফর্মুলাটা তুমি যদি অ্যাপ্লাই করো, এই ফর্মুলা অ্যাপ্লাই করলে তোমার আনসারটা চলে আসবে, যে কত কোণে রওনা দিলে নৌকাটা সোজা পৌঁছাবে, এই কোণের মানটা এই ইকুয়েশনে তুমি মান বসালে পেয়ে যাবে। এখন তুমি তো জানোই যে পি কত কিউ কত, এগুলো তো কোশ্চেনে দেওয়া থাকবে, স্রোতের বেগ হচ্ছে পি থাকবে, নৌকার বেগ থাকবে কিউ, এটা দেওয়া থাকলে তুমি তখন রওনা দেওয়ার কোণ অ্যালফাটা পেয়ে যাবে। ওকে, আর লব্ধি বেগ দেখছো, লব্ধির দিক দেখছো, এবং কত কোণে রওনা দিলে নৌকা সোজা পৌঁছাবে সেটাও দেখলে। দেন আমাদের করতে হবে কোনটা, আমরা 3 নম্বরটা দেখি, এবি দূরত্ব কত। এই কোশ্চেনটা অনেকবার বোর্ডে আসছে, এইরকম একটা উদ্দীপক দিয়ে বলা হয়েছে ওপারের দূরত্বটা কত, মানে যে বিন্দু থেকে রওনা দিয়েছে, মানে এই বিন্দু এর অপোজিট বিন্দুতে এ, এই বিন্দু থেকে ওপার যে বিন্দুতে পৌঁছাইছে সেই বিন্দুর দূরত্ব কত, মানে রওনা দেওয়ার বিন্দুর ওপারের ঠিক সোজাসুজি ওপারের বিন্দু থেকে ও কত দূরে পৌঁছাচ্ছে, রওনা দেওয়ার বিন্দুর ঠিক ওপারের বিন্দু থেকে ও কত দূরে পৌঁছাচ্ছে। বুঝতে পেরেছ? তাহলে এটার জন্য তুমি এখানে জিওমেট্রি অ্যাপ্লাই করতে হবে, আমরা জ্যামিতি অ্যাপ্লাই করব। কিভাবে একটু দেখো, এটা ইজি। তার জন্য তোমার থিটা দরকার। আমি যদি এইটুকু চিত্রকে আমি একটু আলাদা করে এখানে ড্র করি, তাহলে তুমি বুঝতে পারবে যে স্রোত আছে কোন দিকে, স্রোত আছে ডান দিকে, নৌকা রওনা দিয়েছে। আচ্ছা, আমাকে পৌঁছানোরটা লাগবে, তো সো আমি নৌকা রওনা দেওয়ারটা আমার আপাতত দরকার নেই, নৌকা কোথায় পৌঁছাচ্ছে সেটা দরকার। ধরে নিচ্ছি নৌকাটা এখানে পৌঁছাচ্ছে, এই পয়েন্টে। ওকে, তুমি এখান থেকে একটা লম্ব টানলে, ঠিক আছে, ফাইন। এখন তুমি এই কোণটা জানো, এটা কিন্তু আর, আমি কিন্তু এটা যেটা লিখছি এটা হচ্ছে আর, এটা হচ্ছে আর, আরটা কত কোণ, এটা ছিল কত, এটা পি, স্রোতের বেগ, আর নৌকাটা পৌঁছাচ্ছে যে বেগে সেটা হচ্ছে আর। এই কোণটা কত, কোণটা হচ্ছে থিটা। ওকে, তুমি থিটা কোন ফর্মুলা দিয়ে বের করবা, থিটা এই ফর্মুলাটা দিয়ে বের করবা। দেখো আমি উপরে লিখে রাখছি, তাই না? এই যে দিকের থিটার ফর্মুলা হচ্ছে এটা, এটা হচ্ছে থিটার ফর্মুলা। থিটার ফর্মুলা দিয়ে তুমি থিটা বের করতে পারবা ডেফিনেটলি। বের করলে থিটাটা বের করার পরে তুমি দেখো এর অপোজিট বিন্দু কোনটা, এখানে এর অপোজিট বিন্দু এটা, এইখান থেকে এই বিন্দুর দূরত্ব চাইছে, মানে এই বিন্দুটা হচ্ছে এ আর এই বিন্দুটা হচ্ছে বি, বি, আর এটা ছিল ও।
ঠিক আছে, তাহলে রওনা দেওয়ার বিন্দুর বিপরীত বিন্দু থেকে ও কত দূরে পৌঁছাচ্ছে, তোমাকে এই এ বি ডিস্টেন্সটা হিসাব করতে হবে, এ বি ডিস্টেন্সটা হিসাব করতে হবে। ওকে, এখন তুমি এবি ডিস্টেন্স হিসাব করার জন্য তুমি বলতে পারো তাহলে আমি এই এবি ডিস্টেন্স যেটা, আর ও থেকে এই বিন্দুটাকে একটা নাম যদি দেই আমরা, এই বিন্দুটার নাম ধরে নাও, এটার নাম কি দেওয়া যায়, লেটস সে এটার নাম পি কিউ আছে, এস এনিথিং, জাস্ট এম দিলাম, মনে করো এম, এটা দিলাম। তার মানে এবি যে দূরত্ব, ও এম তো সেই দূরত্ব হওয়া উচিত, কারণ ও বিন্দুর ঠিক বিপরীত বিন্দু হচ্ছে এ, আর যেহেতু বি থেকে আমি লম্ব টানছি তার মানে বি আর এম বিন্দুও ঠিক বিপরীত বিন্দু, তার মানে এবি যে দূরত্ব হবে ও এম একই দূরত্ব হবে। এবার এই ত্রিভুজটা ও বি এম ত্রিভুজটা দেখো, ত্রিভুজ ও বি এম। আচ্ছা, আর আমি এটা একটু লিখে দিচ্ছি, এখানে এ বি আর ও এম ডিস্টেন্সটা কিন্তু ইকুয়াল এখানে, তাই না? এ বি আর ও এম ডিস্টেন্সটা ইকুয়াল, তার মানে ও এম বের করতে পারলে এ বি বের করা হয়ে যাচ্ছে। তাহলে ত্রিভুজ ও বি এম, ও বি এম, এই ত্রিভুজ হতে আমরা কি লিখতে পারি বলো তো? এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে তোমার টার্গেটটা হচ্ছে ও এম বের করা, মানে এটা কি বলতো, সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে ভূমি, বিএমটা হচ্ছে লম্ব, তাই না? এখন বিএম কিন্তু লম্ব হলে এখানে দেওয়া আছে যে বিএম মানে এপার উপরের নদীর প্রস্থ কত, নদীর দূরত্ব কত, প্রস্থটা দেওয়া আছে, তার মানে বিএমটা দেওয়া আছে এখানে, বিএম ডিস্টেন্সটা কত, বিএম ডিস্টেন্সটা হচ্ছে নদীর প্রস্থ এস, নদীর প্রস্থ এস। ওকে, সো তোমরা এই জিনিসগুলো জানো, আমি প্রিভিয়াস লেকচারে লিখছিলাম, যারা কনফিউজ যে পি কি কিউ কি আর কি এস কি, তারা একটু প্রিভিয়াস লেকচারটা কাইন্ডলি দেখো, তুমি তাহলে বেটার বুঝতে পারবে। ঠিক আছে, আমি তারপর বলে দিলাম যে এসটা কি, এসটা হচ্ছে নদীর প্রস্থ, পিটা স্রোতের বেগ, কিউ নৌকার বেগ, আর হচ্ছে লব্ধির বেগ, অ্যালফা হচ্ছে নৌকা রওনা দেওয়ার কোণ, থিটা হচ্ছে নৌকা পৌঁছানোর কোণ। ওকে, তাহলে বিএম নদীর এপার ওপার না, সো এটা হচ্ছে নদীর প্রস্থ। এই যে ত্রিভুজটা আছে ওই ত্রিভুজের থেকে তাহলে আমি কি বলতে পারি, এই ত্রিভুজ থেকে এই বিএমটা হচ্ছে লম্ব, ও এমটা হচ্ছে ভূমি, লম্ব আর ভূমি, তুমি লম্ব তো দেওয়া আছে, উদ্দীপকে দেওয়া থাকবে এস এর মান, লম্বটা দেওয়া আছে, তাহলে তোমার ভূমি বের করতে, লম্ব আর ভূমি নিয়ে কার ফর্মুলা আছে, ট্যান থিটার ফর্মুলা আছে, তাই না? ট্যান থিটা ইকুয়ালস টু কি জানি আমরা, ট্যান থিটা ইকুয়ালস টু আমরা জানি ঠ্যাং লম্বা ভূত পড়ছো, লম্ব বাই ভূমি, লম্বকে বিএম আর ভূমিকে ও এম, তাই না? ওকে, তুমি এরপরে কি করবা, ট্যান থিটার জায়গায় ট্যান থিটার ফর্মুলা অ্যাপ্লাই করবা, এই যে ফর্মুলাটা অ্যাপ্লাই করবা, এইটা এই ফর্মুলা অ্যাপ্লাই করলে হয়ে যাবে ট্যান থিটার জায়গায়। সো ট্যান থিটার জায়গায় তুমি কি লিখতে পারবা, ট্যান থিটার জায়গায় জাস্ট লিখবা যে কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। ওকে, এটা লিখতে পারবা। দেন তুমি কি বের করবা, আমি বের করবো হচ্ছে ও এম, ও এমটা বের করবো। সো আমি বলতে পারি ও এম ইকুয়ালস টু কি, তাহলে ও এম ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে, আমি একবারে লিখে দিচ্ছি, ও এম ইকুয়ালস টু লেখা যায় বিএম ডিভাইডেড বাই ট্যান থিটা, ট্যান থিটা। এখন আবার বইলো না যে ট্যান থিটা কোথা থেকে পাবো বা থিটা কোথা থেকে পাবো, কারণ তুমি থিটার ফর্মুলা অলরেডি এখানে আলোচনা করছি, উপরে আলোচনা করছি। ওকে, দ্যাটস ওয়াই আমরা এখান থেকে ও এমটা কিন্তু বের করতেই পারি, তাই না? ও এম ডিস্টেন্স যদি বের করা যায় তাহলে তো ও এমটাই হচ্ছে অ্যাকচুয়ালি কি, এই ও এমটাই হচ্ছে অ্যাকচুয়ালি এ বি, তাহলে এই দূরত্বটা বের করা যাবে। এটা কিন্তু কোশ্চেনে দেওয়া থাকে। এখন বিএম কে আমি মানটা লিখে দিই, বিএম এর মান কত, এটা ছিল ও এম। ওকে, বিএম এর মান কত, বিএমটা কি নদীর প্রস্থ, বিএমটাকে এস দিয়ে লেখা হয়। সো তুমি যদি ওপারের বিন্দু থেকে নদীর রওনা দেওয়ার যে বিন্দু থেকে নৌকা রওনা দিয়েছে ঠিক বিপরীত বিন্দু থেকে কত দূরে পৌঁছাচ্ছে সেটা বের করতে চাও, তাহলে নদীর প্রস্থকে কি দিয়ে ভাগ করতে হবে, ট্যান থিটা দিয়ে ভাগ করতে হবে। থিটাটা কি, থিটা হচ্ছে লব্ধির যে কোণ বা দিক, সেটা হচ্ছে থিটা। এটা দিয়ে ভাগ করলে তুমি কি পাবা, এখানে আনসারটা পেয়ে যাবা যে ও কত দূরে পৌঁছাবে, রওনা দেওয়ার বিপরীত বিন্দু হতে ও কত দূরে পৌঁছাবে। এটা বোর্ড কোশ্চেনে এসেছে, বহুবার এসেছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। যদি তারপরে না বুঝতে পারো কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবে। ওকে, আর তুমি এই ফর্মুলাগুলো দিয়ে এখন ম্যাথ করতে পারতেছো না এটাও আমাকে জানাবে প্লিজ। দেন 4 নম্বরটা আমরা দেখি কি আছে। ও বিন্দু হতে দুটি নৌকা যথাক্রমে 45 ডিগ্রি 90 ডিগ্রি কোণে একই বেগে রওনা দিলে কে আগে অপর পারে পৌঁছাবে। ইজি। সো আমরা টাইমের ফর্মুলা প্রথম নৌকার জন্য T1 লিখলাম, ফর্মুলা হচ্ছে এস ডিভাইডেড বাই কিউ সাইন অ্যালফা।
এখন অ্যালফা হচ্ছে রওনা দেওয়ার কোণ, প্রথম কোণটা কত? প্রথম কোণ হচ্ছে 45 ডিগ্রি। প্রথম কোণটা হচ্ছে কত? 45 ডিগ্রি। আমি আবার একটু বলি, এটা হচ্ছে সময়। প্রথম নৌকার জন্য যে সময় লাগবে সেটা T1। এসটাকে কেন অন লিখলাম না? কারণ নদী তো একটা, একই নদীতে দুইটা নৌকা চলতেছে, সো দুইটা নৌকার জন্য তার নদীর প্রস্থ চেঞ্জ হচ্ছে না, তাই না? দুইটা নৌকা একই নদীতে চলতেছে, তার মানে নদীর প্রস্থটা কনস্ট্যান্ট, মানে একই থাকতেছে, এস থাকতেছে। ওটাকে S1 S2 বা লেখার দরকার নেই। আবার এখানে বলে দিছে যে নৌকা দুইটার বেগও একই, যে একই বেগে রওনা দিলেন, তার মানে কিউ, রওনা দেওয়ার বেগটা কি? কিউ। এই জন্য কিউটাকে 1 2 দিয়ে লেখার দরকার নেই, যদি একই বেগে রওনা দেয়। যদি কোশ্চেনে কখনো থাকে যে ভিন্ন বেগে রওনা দিয়েছে, তখন তুমি Q1 একটাকে ধরতে পারো আর দ্বিতীয় নৌকার জন্য Q2 ধরতে পারো। এই কোশ্চেন এখানে আমি একই লিখছি, দ্যাটস আমি কিউ ধরতেছি। ওকে, এই ফর্মুলায় তুমি জাস্ট মান বসালে আনসার চলে আসবে, টাইম ফার্স্ট টাইমটা পেয়ে যাবে। এবার সেকেন্ড টাইমটা কত হবে? সেকেন্ড যে টাইমটা সেটা পাওয়া যাবে, দ্বিতীয় নৌকার জন্য যে সময় পাওয়া যাবে সেটা একই ফর্মুলা ইউজ করবে। নদীর প্রস্থ তো চেঞ্জ হয় নাই, নদীর আর হচ্ছে নৌকার বেগটাও চেঞ্জ হয় নাই, তার মানে কি চেঞ্জ হয়েছে? শুধুমাত্র কোণ, সাইন কত ডিগ্রি? প্রথমটা ছিল 45 ডিগ্রি, পরেরটা হচ্ছে 90 ডিগ্রি। প্রথমটা 45 ডিগ্রি লিখছো, পরেরটা হচ্ছে 90 ডিগ্রি। এখন এটা কিন্তু বেসিক সেন্স থেকে বলতে পারা উচিত যে কোনটা আগে পৌঁছাবে। বলো কোনটা আগে পৌঁছাবে? তোমরা জানো যে নৌকার, তোমরা এটা আমি প্রিভিয়াস স্লাইডে পড়াইছিলাম যে টি মিনিমাম কখন লাগে? মিনিমাম লাগে এস ডিভাইডেড বাই কিউ। এই ফর্মুলাটা হচ্ছে সর্বনিম্ন সময়ের জন্য প্রযোজ্য হয়। তার মানে এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি এইটা, এই কিউ সাইন 90 মান তো 1, মানে এস বাই কিউ। তার মানে অ্যাকচুয়ালি এই এখানে তুমি মান যে কোনো মান থাকুক, কিউ এর মান যাই থাকুক, এখন নদীর প্রস্থ আর নৌকার বেগ যাই বসাও না কেন তুমি, এবার তুমি অলওয়েজ T2 কে ছোট পাবা, T1 থেকে T2 কে ছোট পাবা। সো এটা তোমার মুখস্থ রাখার দরকার নেই, তুমি ক্যালকুলেট করেই বের করে দেখো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তার মানে যদি দুইটা ডিফারেন্ট নৌকা থাকে, তাহলে প্রথম নৌকা সময় বের করার জন্য আমি জাস্ট কোনটাকে বসাই দেবো, এখানে যত কোণ দেওয়া থাকবে। ওকে, দ্বিতীয় নৌকার জন্য সেম, দ্বিতীয় নৌকার জন্য তুমি মানগুলো বসিয়ে দিবে। যে যদি কখনো ইয়া থাকে যে তোমার নদীর প্রস্থ দেওয়া থাকে, যদি না নদীর প্রস্থ ডেফিনেটলি দেওয়া থাকবে, না তুমি কিভাবে বের করবে? নদীর প্রস্থ দেওয়া থাকবে, কিন্তু নৌকার বেগ যদি ডিফারেন্ট হয়, তাহলে এটাকে Q1 ধরবে, এটাকে Q2 ধরবে, দ্যাটস ইট। ওকে, দেন পরেরটা হচ্ছে কি দেখো, আচ্ছা, পরেরটা হচ্ছে উপরের চিত্রে যদি ভি বেগে বাতাস শুরু হয় তবে নৌকার লব্ধি বেগ কত হবে? হ্যাঁ, যদিও তোমরা বাতাসের ম্যাথগুলো দেখবা বৃষ্টির মধ্যেই বেশি আসে, বৃষ্টির ম্যাথগুলোর মধ্যে, তবে নৌকার মধ্যেও এই ম্যাথ থাকতে পারে, বাতাস থাকতে পারে। সো এরকম যদি কোনো কেস হয়, 5 নম্বরটা আমি এখানেই করার ট্রাই করতেছি। দেখো, সো কি বলা হয়েছে, নৌকার যদি চিত্রে ভি বেগে বাতাস শুরু হয়, অ্যাকচুয়ালি বাতাসটা কোন দিকে তার উপর ডিপেন্ড করে। এখানে আমি উল্লেখ করিনি, কারণ আমি দুইটা কেস তোমাদের দেখাই দিব বলে। একটা হচ্ছে স্রোতের দিকে আর একটা স্রোতের বিপরীত দিকে। বাতাস স্রোতের দিকে হলে, স্রোতের দিকে হলে তখন লব্ধি বেগ আর এর ফর্মুলা কি হবে? আর এর ফর্মুলা হবে √/p², সরি, তুমি জানো পিটা হচ্ছে কি? পিটা হচ্ছে স্রোতের বেগ। ডিরেকশন দেখো, বিষয়টা হচ্ছে, আমি যদি তোমাদের চিত্রটা বলি, এটা হচ্ছে স্রোত, রাইট? আর বাতাসটাও যদি একই দিকে হয়, তাহলে স্রোত আর বাতাস দুইটা যোগ হয়ে যাচ্ছে না, একই দিকে দুইটা থাকার কারণে। স্রোত ডান দিকে আছে, বাতাসও যদি স্রোতের দিকে থাকে, তাহলে দুইটা একই দিকে, দ্যাটস ওয়াই এখানে স্রোতের বেগটার জায়গায় তখন পি এর জায়গায় তুমি কি লিখবা? পি এর জায়গায় লিখতে হবে পি প্লাস ভি এর হোল স্কোয়ার, কারণ স্রোতের বেগ আর বাতাসের বেগ, এটা পি স্কোয়ারের জায়গায় তুমি এই ফর্মুলাটা আমি ইউজ করতেছি, এটা আর ইকুয়ালস টু √/p² প্লাস q² প্লাস 2pq cos আলফা। শুধু পি এর জায়গায়, আগে এখানে তো বাতাস ছিল না, এখানে শুধু স্রোত ছিল, স্রোত আর নৌকা। সো এখানে নৌকাটা ঠিক থাকবে, স্রোতের জায়গায় স্রোত প্লাস বাতাস দুইটা হবে যদি একই দিকে হয়। ঠিক আছে, বাতাসটা স্রোতের দিকে হওয়ার কারণে স্রোতের জায়গায় p² এর জায়গায় আমি p প্লাস v এর হোল স্কোয়ার লিখবো। তারপরে q² যেখানে ছিল সেখানে q² থাকবে, তারপরে প্লাস 2pq ছিল না, p এর জায়গায় কি হবে? p এর জায়গায় হবে p প্লাস v q cos আলফা।
কজ আলফা, ঠিক আছে, কজ আলফা। এই যে ফর্মুলাটা দেখতেছো, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলেই তুমি বাতাস থাকলেও এখানে নৌকার লব্ধি বেগ বের করতে পারবে। শুধু পি এর জায়গায় পি প্লাস ভি লিখতে হবে, কারণ পি যেদিকে বাতাসটা ভিও সেই দিকে, এই জন্য পি আর ভি কে আমি যোগ করে দিচ্ছি। ওকে, আশা করি পর্যন্ত বুঝছো। যদি এটা একটু ডিফারেন্ট হইতো, বাতাসটা স্রোতের উল্টা দিকে হইতো, বাতাস যদি স্রোতের উল্টা দিকে হয় তখন কি করতে হবে দেখো, বাতাস স্রোতের বিপরীত দিকে, এরকম হইলে কি হবে, এটা আলাদা। ওকে, যদি বাতাসটা স্রোতের বিপরীত দিকে হয় তাহলে কি হবে, তাহলে আর এর ফর্মুলাটা সেমই হবে, রুট ওভার, এবার পি আর ভি এর মধ্যে যেটা বড় হবে, বড়টা থেকে ছোটটাকে মাইনাস করতে হবে। ওকে, বড় থেকে ছোটটাকে মাইনাস করতে হবে। যেমন পি আর ভি এর মধ্যে সাধারণত ধরে নাও যে ভিটাই ছোট, পিটা বড় হয়। ওকে, তাহলে কি লিখবো আমরা, পি এর জায়গায় আগের বার একই দিকে ছিল বলে যোগ করছো, এবার বিপরীত দিকে বলে কি করতে হবে, বিপরীত দিকে হলে মাইনাস করতে হবে। তার মানে পি এর জায়গায় কি লিখতে হবে, পি মাইনাস ভি এর হোল স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2, পি এর জায়গায় কি লিখবো, পি মাইনাস ভি নদীর স্রোত মাইনাস বাতাসের বেগ কিউ কজ আলফা। দেখো আমি আর এর যে ফর্মুলা উপরে ইউজ করছি সে একই ফর্মুলা, শুধু পি এর জায়গায় কি লিখছি, শুধু পি এর জায়গায় পি মাইনাস ভি অথবা পি প্লাস ভি, শুধু পি এর জায়গায়। এখানে যেখানে পি স্কোয়ার ছিল সেখানে কি লিখছি, পি প্লাস ভি এর হোল স্কোয়ার। যেখানে এখানে ছিল 2pq, 2 এর পর পি এর জায়গায় পি প্লাস ভি লিখছি, আর এখানে পি মাইনাস ভি লিখছি। একই দিকে যদি স্রোতের দিকে বাতাস হয় তাহলে প্লাস, স্রোতের বিপরীত দিকে বাতাস হলে মাইনাস। আশা করি বুঝছো। এই পর্যন্ত কারো কোনো প্রবলেম থাকা উচিত না। যদি তারপরে কেউ না বুঝতে পারো কাইন্ডলি আমাকে জানাবে কমেন্টে, যেন আমি তোমাদের প্রবলেমটা সলভ করে দেওয়ার ট্রাই করতে পারি। ওকে, আমি চেষ্টা করবো যেন আমি এগেইন বোঝানোর চেষ্টা করবো পরের কোনো লেকচারে, যেন তুমি ক্লিয়ারলি বুঝতে পারো। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাচ্ছি পরেরটায়, দেখো একটু। ওকে, পরের স্লাইডে চলে যাচ্ছি। আমরা সিকিউ প্র্যাকটিস করে দেখি। আমরা আরো সিকিউ প্র্যাকটিস করব, তবে আজকে জাস্ট আমরা বেসিক সিকিউ প্র্যাকটিস করতেছি। আমরা এই চ্যাপ্টার আরো অনেক কিছু শেখার বাকি আছে, সবকিছু শিখবো, দেন আরো সিকিউ আমরা প্র্যাকটিস করবো। ওকে, দেখো এখানে কিন্তু ঢাকা বোর্ড 24 এই কোশ্চেনটা আসছে রিসেন্টলি, ভেরি রিসেন্ট। সো এখানে একটা চিত্র দেওয়া ছিল উদ্দীপকে, ডান দিকে স্রোত আছে, স্রোতের বেগ দেওয়া আছে 3 কিলোমিটার/আওয়ার। এখন তুমি জানো আমরা স্রোতের বেগকে কি দিয়ে লিখি, আমরা এই স্রোতের বেগকে 3 কিলোমিটার/আওয়ার এটাকে আমরা কি দিয়ে লিখি, পি দিয়ে লিখি, তাই না? এখানে যদিও বলা আছে যে পি স্রোতের বেগ। ওকে, দেন কিউটাকে কি দিয়ে লিখি, কিউটা হচ্ছে নৌকার বেগ, পিএস বরাবর এত বেগে নৌকা চালাচ্ছে, তার মানে কিউটা হচ্ছে কি, কিউ হচ্ছে কিউ বিন্দু। ওকে সরি, এখানে ওরা বিন্দু হিসাবে আলাদা আলাদা নিছে, দ্যাটস ওয়াই তোমরা আবার কনফিউজ হও না। ওরা এই বিন্দুটার নাম দিছে পি আর এই বিন্দুটার নাম দিছে কিউ, ঠিক আছে? সো এখানে কনফিউজ হওয়ার কিছু নাই। আমরা স্রোতের বেগকে তাহলে আমরা ধরে নিচ্ছি ইউ, আর নৌকার বেগকে আমরা ধরে নিচ্ছি ভি। তোমরা ইউভি দেখলে আর ডব্লিউ দেখলে পি কিউ আর এর সাথে অনেকে গোলায় ফেলতে পারো, গোলানোর কিছু নাই। দেখো আমরা যেখানে পি কে স্রোতের বেগ বলতাম, পি কে কি বলতাম আগে আমরা শিখলাম, স্রোতের বেগ দিয়া এটা ধরতাম আমরা। বাট উদ্দীপকে যেহেতু পি ইউজ করে ফেলছে অলরেডি, তুমি স্রোতের বেগটাকে ইউ লিখতে পারো। এটা অনেক বইতে ইউ লিখে, স্রোতের বেগকে ইউ লিখে। আবার কিউকে আমরা কি ধরতাম, কিউকে আমরা ধরতাম নৌকার বেগ, নৌকার বেগ। যেহেতু উদ্দীপকে কিউকে একটা বিন্দু হিসেবে ব্যবহার করে ফেলছে, সো আমি নৌকার বেগকে যদি ভি ধরি কোনো প্রবলেম আছে? তো ফর্মুলা তো চেঞ্জ হচ্ছে না, তাই না? দেন আমি নৌকা আর কে ধরতাম কি, লব্ধি বেগ, আমরা আর কে ধরতাম লব্ধি বেগ। যদি আর বিন্দুটাও থাকলো তুমি আর এর জায়গায় ডব্লিউ লিখলা, কোনো প্রবলেম নাই তো, ঠিক আছে? এখানে আমাদের বলছে কিউ এম দূরত্ব নির্ণয় করো। ঢাকা বোর্ডে আসছিল কোশ্চেনটা কিউ এম। দেখো যে বিন্দু থেকে রওনা দিছে নৌকা তার বিপরীত বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব বের করতে বলছে। এটা কার মতো বলো তো? প্রিভিয়াস স্লাইডটা কি মনে আছে তোমাদের? আমরা যে প্রিভিয়াস স্লাইডটা করলাম একটু খেয়াল করো, প্রিভিয়াস স্লাইডটা দেখো, এখানে একদম 3 নম্বর কোশ্চেনটা দেখো তো,
রওনা দেওয়ার বিপরীত বিন্দু থেকে পৌঁছানোর দূরত্ব, পৌঁছানো যে বিন্দুতে পৌঁছাচ্ছে তার দূরত্ব, এবি দূরত্ব চাইছিল। এটা আমরা করছিলাম এই ফর্মুলা দিয়ে, অথবা তুমি একদম বেসিকলি প্রথম থেকেও দেখতে পারো এটা কিভাবে করা যায়, তাই না? এবি দূরত্ব কত হবে? তাহলে আমরা জানি নদীর প্রস্থ ডিভাইডেড বাই ট্যান থিটা করলে আনসারটা চলে আসার কথা। তুমি ডিরেক্ট ফর্মুলা হিসেবে অ্যাপ্লাই করতে পারো, অথবা আমি ভেঙে ভেঙে কিভাবে হয় ত্রিভুজ দিয়ে সেটাও বুঝাইছি তোমাকে। আমি ভেঙেই করার ট্রাই করবো এখানে, ঠিক আছে? দেখো কি আছে, তুমি একবারে চাইলে সরাসরি ফর্মুলা ইউজ করতে পারো। কোনটা? আমি সরাসরি ফর্মুলাটা একটু দেখাই দিই। সরাসরি ফর্মুলাটা হচ্ছে এটা, এস ডিভাইডেড বাই ট্যান থিটা। ওকে, এস ডিভাইডেড বাই ট্যান থিটা দিলে আনসার চলে আসবে। ধরে নাও তাহলে আমি যদি গ এর আনসার করতে চাই, তাহলে এখানে আমি করতে পারি এস ডিভাইডেড বাই ট্যান থিটা। এটা করতে হবে হচ্ছে আমার বের করতে হবে কি দূরত্ব, কিউ এম। তাহলে আমি কিউ এম ইকুয়ালস টু কি লিখতে পারি? এস ডিভাইডেড বাই ট্যান থিটা। ট্যান থিটা। এখন তুমি ভাবতে পারো এই ফর্মুলাটা কোত্থেকে আসলো, সেটা প্রিভিয়াস স্লাইডটা দেখবা, তাহলে বুঝতে পারবে। ওকে, এখন কিউএম এর জন্য তুমি ট্যান থিটা, থিটা কি জানো বলো তো? এখানে থিটা কত? ও কোথায় পৌঁছাচ্ছে দেখো, বলে আছে উপরের চিত্রে তমাল পি বিন্দু থেকে নৌকা চালিয়ে নদীর অপর পারে যাচ্ছে। সে পিএস বরাবর এই বরাবর রওনা দিচ্ছে, মানে এই বরাবর ওর নৌকার বেগ, আমরা যেটাকে কিউ ধরতাম, মানে তুমি এই প্রশ্নের ক্ষেত্রে ভি ধরতে পারো, ঠিক আছে? এই প্রশ্নের ক্ষেত্রে এটাকে ভি ধরতে পারো তুমি। ওকে, দেন নৌকা চালায় নদীর অপর পারে এম বিন্দুতে পৌঁছায়। ও কোথায় পৌঁছায়? ও এম বিন্দুতে পৌঁছায়। তার মানে এম বিন্দুতে পৌঁছালে তুমি কি এখানে থিটা কি জানো? থিটা তো জানো না, তাহলে তোমার থিটাকে বের করতে হবে। ওকে, এই যে এখানে ট্যান থিটার ফর্মুলা অ্যাপ্লাই করতে তোমার থিটাকে বের করতে হবে। তার মানে তুমি জানো ট্যান থিটার ফর্মুলা কি? আমি ট্যান থিটাটা আগে বের করে নেই, তাইলে ট্যান থিটাটাই বের করি আমরা। ট্যান থিটা মানে কি? ট্যান থিটা মানে হচ্ছে, তোমরা জানো কিউ সাইন আলফা ছিল, কি ছিল? কিউ সাইন আলফা ছিল ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা ছিল, রাইট? এখন যেহেতু প্রশ্নে পি কিউ আছে, আমি তোমাদের বলছি পি এর জায়গায় আমরা চাই কিউ এর জায়গায় কি ইউজ করতে, কিউ এর জায়গায় আমরা চাই ভি ইউজ করতে, আর পি এর জায়গায় আমরা চাই কি ইউজ করতে, পি এর জায়গায় আমরা চাই ইউ ইউজ করতে, তাই না? কিউ এর জায়গায় ভি আর পি এর জায়গায় জাস্ট ইউ ব্যবহার করলাম। ওকে, এখন তুমি জাস্ট মান বসাবে। অ্যালফার মানটা কত বলো তো? এখানে কত কোণে রওনা দিয়েছে? ও 100 ডিগ্রি কোণে। কত? 100 ডিগ্রি। সো তুমি যদি এখানে মানগুলো বসাও, নৌকার বেগ কত? ভি। নৌকার বেগ কত দেওয়া আছে? এটা হচ্ছে নৌকার বেগ, এটা হচ্ছে নৌকার বেগ, এটা হচ্ছে নৌকার বেগ, ঠিক আছে? যেটা 5 কিলোমিটার পার আওয়ার। তার মানে 5 সাইন অ্যালফার মানটা কত আছে? 100 ডিগ্রি, 100, দেন ডিভাইডেড বাই ইউ এর মানটা আছে কত? 3 প্লাস ভি এর মানটা 5 cos 100। ওকে, এখান থেকে তুমি ট্যান থিটার মান পাবে। আমি একটু ক্যালকুলেট করে তোমাদের বলি, হোল্ড অন। ওকে, আমরা একটু এখানে মানগুলো বসাইতে থেকে আমি ক্যালকুলেটরটা বের, ওকে বের হয়ে গেছে। উপর আছে কত? উপরে আছে হচ্ছে উপরে আছে 5 সাইন 100 5 sin 100, okay, 5 sin 100, ঠিক আছে, ডিভাইডেড বাই হচ্ছে নিচে 3 প্লাস 5 cos 100 cos 100 ওকে, ঠিক আছে। সো আনসারটা আসতেছে 2.3098, তার মানে 2.31 বলা যায়, তাই তো? এখন তুমি ট্যান থিটার মানটা এখানে অ্যাপ্লাই করো। এস এর মান কত এখানে?
প্রস্থ কত আছে, নদীর প্রস্থ এখানে বলা আছে, দেখো নদীর প্রস্থ কত, এটা হচ্ছে 2 কিলোমিটার। এটাকে আমরা অ্যাকচুয়ালি এস ধরে নিয়েছি, তাই না? এটা 2 কিলোমিটার। সো বাকি ইউনিটগুলো কিলোমিটার পার আওয়ার আছে, এটা কিলোমিটার পার আওয়ার আছে, সো এটাকে কিলোমিটারে রাখতে হবে, যেহেতু বাকিগুলোও কিলোমিটারেই আছে, কিলোমিটার পার আওয়ার। দ্যাটস ওয়াই এখানে আমাদের কত হচ্ছে, এস এর মানটা হচ্ছে 2 কিলোমিটার। সো 2 বসাইলা, আর ট্যান থিটার মান কত পেয়েছো, 2.31। সো আনসারটা কত আসতেছে, এত কিলোমিটার, দূরত্বটা কিলোমিটার আসবে। তাহলে আমি যদি ডিভাইড করি, আনসারটা দাঁড়াচ্ছে 2 ডিভাইডেড বাই 2.31, 2.31, এটা হচ্ছে 0.8658, 0.8658 কিলোমিটার। ওকে, আমার কাছে সাইন্টিফিক ক্যালকুলেটরটা নাই, আমি ফোন দিয়েই করতেছি। দ্যাটস ওয়াই যদি ক্যালকুলেশনে ভুল হয়, আই এম সরি ফর দ্যাট, তোমরা একটু চেক করে নিও। আই হোপ ক্যালকুলেশনটা ঠিক আছে, ফর্মুলা নিয়ে কোনো বা মেথড নিয়ে কোনো প্রবলেম নাই এখানে। ওকে, তুমি একটু ক্যালকুলেশনটা চেক দিয়ে দেখো যে এই মানগুলো বসালে এই আনসারটাই আসে কিনা, এবং এই মানটা এখানে আবার বসালে এই আনসারটা আসে কিনা। আই হোপ আনসারটা ঠিক আছে। সো এই যে এটা আমাদের আনসার, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের আনসার গ নম্বরে। দেন ঘ নম্বরটা কি হবে আমরা একটু দেখি। ঘ নম্বরটা একটু দেখি। ঘ নম্বরটা আছে, দেখো আমরা যে ম্যাথগুলো করেছি এই টাইপের ম্যাথটাই আমরা ফার্স্টে যে 5টা ম্যাথ একবারে করলাম না, বা মেথড দেখলাম কিভাবে করতে হয়, ওর মধ্যে থেকেই আসলে নদী স্রোতের বা নদী নৌকার ম্যাথগুলো এসে থাকে। সো ঘ নম্বরটা বলা হয়েছে, পিএস বরাবর নৌকা চালিয়ে এম বিন্দুতে পৌঁছার সময় পি থেকে স্রোতহীন অবস্থায় সরাসরি নৌকা চালিয়ে কিউ বিন্দুতে পৌঁছার সময়ের পার্থক্য গাণিতিকভাবে বিশ্লেষণ করো। সো তুমি এটা দেখে কনফিউজ হওয়ার কিছু নাই, তুমি একে দুইটা পার্টে ভাগ করে নাও। পিএস বরাবর নৌকা চালিয়ে এম বিন্দুতে পৌঁছার সময়, তোমার এটা তো লাগবে, এতটুকু আগে করে নাও, দেন পরের অংশটা, ঠিক আছে? সো পিএস বরাবর নৌকা চালিয়ে এম বিন্দুতে পৌঁছার সময়, এটা আমরা করি আগে। তাহলে কি, এম বিন্দুতে পৌঁছার সময়, তাই তো? এম বিন্দুতে পৌঁছানোর সময়, ও ওকে, পৌঁছার সময়। সো এই সময়টা কত হবে, এম বিন্দুতে পৌঁছানোর জন্য সময়, তুমি অ্যালফাটা তো জানো, আর সময়টা কিভাবে বের করতে বলো, সময়টা কিভাবে বের করতে? আমি ফার্স্টের সময়টাকে আমি T1 ধরতেছি। আমরা সময়ের ফর্মুলা কি জানি, এস ডিভাইডেড বাই কিউ সাইন আলফা, তাই না? আমরা তো কিউ ইউজ করবো না এখানে, তাই না? যেহেতু কিউ আছে, কিউ এর জায়গায় কি ইউজ করবো বলছিলাম, ভি। কিউ এর জায়গায় আমরা কি লিখবো, ভি দিয়ে ইউজ করতেছি, যেহেতু কিউ বিন্দু হিসাবে ব্যবহার করছে, তাহলে ভি সাইন আলফা লিখতে পারি। এই যে এটা দেখো তো, তোমরা একটু মনে পড়ে কিনা প্রথম স্লাইডটা দেখার কথা, তোমাদের মনে পড়ে কিনা এটা কেমন দেখতে, চিত্রটা বাম দিকে রওনা দিছে, ডান দিকে কোথাও একটা পৌঁছাচ্ছে। সো এটা র্যান্ডম যে কোনো বিন্দুতে পৌঁছাইলে তুমি এই ফর্মুলা ইউজ করবা, তাই না? এটা বলছিলাম যে বাম দিকে রওনা দিছে, যে কোনো জায়গায় পৌঁছাইছে ডান দিকে, মানে এই বাম দিকে পৌঁছাইতে পারে বা এই ডান দিকেও পৌঁছাইতে পারে, এটা ম্যাটার না, মানে র্যান্ডমলি যে কোনো বিন্দুতে পৌঁছাইছে, এরকম হলে টি ইকুয়ালস টু এস ডিভাইডেড বাই কিউ সাইন আলফা, আমাদের এই ফর্মুলাটাই ব্যবহার করতে হবে। ওকে, তাহলে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করলে দেখি আনসারটা চলে আসবে এখানে, আনসারটা চলে আসার কথা দেখি। হ্যাঁ, একটু দেখো। সো এখানে এস এর মানটা কত আছে, আমরা ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম। এস এর মানটা হচ্ছে 2 কিলোমিটার, সো 2 ডিভাইডেড বাই ভি এর মানটা কত আছে, নৌকার বেগ, নৌকার বেগ দেওয়া হচ্ছে 5, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে ভি, আর এই 3 এটা ছিল ইউ। সো নৌকার বেগ কত হচ্ছে 5 সাইন অ্যালফার মানটা কত আছে বলতো, এই যে 100 ডিগ্রি দেখতেছো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যালফার মান, ঠিক আছে? সো 5 সাইন 100, বলো তো কত হয় এখানে? প্রথম সময়টা পেয়ে যাবে, প্রথম পার্টে যে সময়টা চেয়েছে এটা পাওয়া যাবে। দেখো আমরা দেখি এটা কত আছে, 2 ডিভাইডেড বাই 5 সাইন 100, ওকে, এটা আসতে 0.406, 0.406 আওয়ার। আওয়ারটা কেন লিখলাম, কারণ এর বেগের এককটা দেখো, এর বেগের একক ছিল পার আওয়ার, আমি এই বেগটাকে যখন ইউজ করছি তার মানে সময়টা ডেফিনেটলি আওয়ারেই আসবে। তুমি চাইলে এটাকে মিনিটে নিয়ে রাখতে পারো, এটা ইচ্ছা, তুমি আওয়ারে রাখলে কোনো প্রবলেম নাই,
তারপর তুমি যদি মিনিটে নিতে চাও 60 দিয়ে গুণ করে দিবে, তাহলে 0.406, এটাকে যদি আমরা 60 দিয়ে গুণ করি তাহলে আমাদের মিনিটে আনসারটা আসতেছে যেটা হচ্ছে 24.36 মিনিটস। ওকে, ফার্স্ট কেসটা তুমি বুঝলা আশা করি, বুঝতে পেরেছো। এবার আমাদের সেকেন্ড কেসটা যাইতে হবে। দেখো কি বলছে, এবং পি থেকে স্রোতহীন অবস্থা, এবার স্রোত কিন্তু নাই, এবার ডান দিকে স্রোত নাই। ও কি করতে, স্রোতহীন অবস্থায় নৌকা চালিয়ে কিউতে পৌঁছার সময়ের পার্থক্য। পি থেকে স্রোতহীন অবস্থায় সরাসরি নৌকা চালিয়ে কিউতে পৌঁছার সময়, তার মানে যদি স্রোত না থাকে, যে বিন্দু থেকে রওনা দিচ্ছে, সেকেন্ড কেসটা কেমন, স্রোতহীন অবস্থায়, স্রোতহীন অবস্থায় কোন বিন্দুতে, কিউতে পৌঁছানোর সময়, এটা কত। দেখো স্রোতহীন যদি অবস্থা হয় তাহলে এর সিম্পল যে ও এই বিন্দু থেকে রওনা দিচ্ছে, ও সোজাই পৌঁছাবে, এখানেই পৌঁছাবে, যেদিকে রওনা দিচ্ছে সেদিকে পৌঁছাবে। কেন বলো তো, এর কারণটা হচ্ছে কোনো স্রোত নাই, ও যে ওকে ডান দিকে কেউ নিয়ে যাবে ঠেলে, এরকম কোনো স্রোতই নাই, স্রোতহীন নৌকা, মানে একদম নদী স্থির আছে, যেদিকে রওনা দিবে সেদিকে পৌঁছাবে, যে বেগে রওনা দিবে লব্ধি বেগ তাই থাকবে। এখানে লব্ধি বেগটা তো চেঞ্জ হবে না, লব্ধি বেগটা হবে না আর কি। এখানে স্রোত নাই যেহেতু, তাহলে নতুন করে কোনো লব্ধি বেগ হবে না। কারণ দেখো তুমি এই ফর্মুলায় যদি মান বসাইতা, পি এর মানে নদীর স্রোত কত, পি স্কোয়ারের জায়গায় তুমি যদি, আচ্ছা আমি ফর্মুলাটা লিখেই বলি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। এখন যাই হোক, তো পি এর মানটা যদি 0 লিখো, এখানে পি এর মান 0, এখানে থাকে কিউ স্কোয়ার প্লাস 2 ইন্টু পি এর মান 0 বসালে ওটা 0 হবে, তার মানে কি থাকতেছে √কিউ স্কোয়ার, তার মানে লাস্টে কি থাকতেছে কিউ, তাই না। তার নৌকার বেগ যা ছিল তাই থাকবে। ওকে, যদি স্রোত না থাকে, স্রোতহীন অবস্থায় হয়, তার মানে হচ্ছে আমি স্রোতহীন অবস্থায় বলতে পারি নৌকা যেদিকে পৌঁছাচ্ছে ওই দিকেই রওনা দিয়েছিল, তার মানে নৌকা যদি কিউতে পৌঁছায়, সোজা ওপার পৌঁছায়, তার মানে সোজাই রওনা দিয়েছে, তাই তো। এখন সোজাসুজি দূরত্ব তুমি জানো, নৌকার বেগ জানো, একদম এস ইকুয়ালস টু ভিটি একটা ফর্মুলা আছে না, একদম সিম্পল ফর্মুলা এইটা। এবার টাইমটাকে আমি টি2 ধরতেছি, টি2 কত হবে বলো তো, টি2 হচ্ছে, আমি এবার কিন্তু এই ফর্মুলাটা ইউজ করব না, কারণ এই ফর্মুলাটা যখন স্রোত থাকে, স্রোতের জন্য অ্যাপ্লাই করতে হয়, এখানে স্রোত নাই, ঠিক আছে, স্রোত নাই, দ্যাটস তুমি বলতে পারো এটা তারপরও নদীর এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি কোণে রওনা দিচ্ছে, সো তুমি sin 90 বসাইতে পারো এই ফর্মুলাই অ্যাপ্লাই করে, sin 90 বসালেও s/v আসবে, টি2 ইকুয়ালস টু, সেই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো তুমি, সেক্ষেত্রে 90 ডিগ্রি বসাইতে হবে, যেহেতু 90 ডিগ্রি কোণে রওনা দিয়েছে, বুঝতে পেরেছো। সো তুমি এটা করতে পারো, সমস্যা না, এই ফর্মুলাটাই লিখতে পারো, আমি অন্য ফর্মুলা না ইউজ করি, সেম ফর্মুলা ইউজ করি, যেন তুমি ক্লিয়ারলি বুঝতে পারো, কনফিউজ না হও। ওকে, ধরে নাও তাহলে আমি টি2 ইকুয়ালস টু কি লিখবো, টি2 ইকুয়ালস টু লিখবো s/কিউ, কিউ তো লিখবো না, আমরা লিখবো হচ্ছে কিউ এর জায়গায় ভি সাইন অ্যালফা। এখন এটা আগেরটা মনে করে α1 আর এটা হচ্ছে α2, এবার কত ডিগ্রি কোণে রওনা দিচ্ছে, 90 ডিগ্রি, তার মানে এস এর মানটা কত ছিল, 2 কিলোমিটার ছিল, এখানে এটা ছিল 2 কিলোমিটার, অ্যান্ড ভি এর মানটা ছিল 5 কিলোমিটার পার আওয়ার, সো 5 ইন্টু সাইন কত, ইন্টু সাইন 90 ডিগ্রি, তাই তো। সো এখানে কত আসতেছে তাহলে, টি2 এর মানটা, টি2 এর মান দাঁড়াচ্ছে 2/5 করলে হচ্ছে, সাইন 90 এর মান 1, তাই তো, 2/5 করলে হচ্ছে, কারণ সাইন 90 এর মান 1, 2/5, এটা হচ্ছে 0.4, কত আসতেছে 0.4 আওয়ার, 0.4 আওয়ার্স। এখন এটাকে মিনিটে যদি নিতে চাই, আমরা মিনিটে না নিলেও কোনো প্রবলেম ছিল না, যদি নিতে চাও তাহলে হচ্ছে 0.4কে আমরা 60 দিয়ে গুণ করবো, তাই তো, 24 মিনিটস। তাহলে বলো কোন ক্ষেত্রে ও আগে পৌঁছাবে, তাহলে পি থেকে স্রোতহীন অবস্থায় কিউতে পৌঁছানোর সময় ও আচ্ছা, এদের পার্থক্য গাণিতিক হিসেবে দেখাইতে বলছে, পার্থক্যটা কত, তাহলে
সময়ের পার্থক্যটা কত দাঁড়াচ্ছে বিয়োগ করে দেখো। সময়ের পার্থক্য অ্যাকচুয়ালি অনেক বইয়ে পার্থক্য বললে তাও এটাকে অনুপাত করে দেখানো হয়। অ্যাকচুয়ালি তুলনা করতে বললে অনুপাত করে দেখানোটা বেটার, আর পার্থক্য বলে তুমি বিয়োগ করে দেখাবে। ঠিক আছে, সো আমরা T2 থেকে আমরা এই সময়ের পার্থক্য কত, তাহলে T2 মাইনাস T1। T2টা হচ্ছে T2 না T1 মাইনাস T2, T1টা বড়, T1 মাইনাস T2, এটা হবে T1 মাইনাস T2। T1টা কত আছে 24.36 মাইনাস 24, দ্যাটস ওয়াই আনসারটা আসবে 0.36 মিনিট। পার্থক্যটা খুবই কম, কিন্তু তাও একটা পার্থক্য আছে। ওকে, আশা করি এই ম্যাথটা বুঝতে পেরেছো। তো যতটুকু আমরা ফর্মুলা ডেরিভেট করেছিলাম তার উপর ডিপেন্ড করে ঢাকা বোর্ডে যে ম্যাথটা আসছে, এটা কি খুব কঠিন বলো? এই যা আমরা ইউজ করেছি এটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি, তাই না? সো চলো আমরা পরেরটায় চলে যাই আর সময় নষ্ট না করে। রাজশাহী বোর্ডটা দেখো, রাজশাহী বোর্ডেও সিমিলার একটা ম্যাথ আসছে, তবে একটু কেসটা ডিফারেন্ট দেওয়া। কেসটা ডিফারেন্ট দাও, দেখো কি আছে চিত্রে 4 কিলোমিটার পার আওয়ার বেগে প্রবাহিত স্রোত। তার মানে এই 4 কিলোমিটার পার আওয়ার এটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে স্রোতের বেগ পি। প্রবাহিত স্রোতের নদীতে সোহেল এত কিলোমিটার পার আওয়ার বেগে এবি বরাবর নৌকা চালানো শুরু করলো। তাহলে এটা হচ্ছে সোহেলের বেগ, এটা সোহেলের বেগ, যেটাকে আমি Q1 লিখতেছি। লেটস Q1 কেন অন ধরলাম, কারণ দুইজন যাচ্ছে, এখানে দুইটা ব্যক্তি আছে দেখো। তো সোহেলের বেগটাকে আমি Q1 ধরলাম, এবি বরাবর নৌকা চালাচ্ছে, এবি মানে ও লেফট সাইডে এইদিকে সোহেল যাচ্ছে। ওকে, দেন 10 মিনিটে নদীর প্রস্থ এডি বরাবর ডি বিন্দুতে পৌঁছে সোহেল এইদিকে রওনা দিচ্ছে বাম দিকে, যেহেতু স্রোত ডান দিকে আছে, দ্যাটস ওয়াই এই নৌকা কি করবে, স্রোত ডান দিকে ঠেলে নিয়ে যাবে এবং ও সোজা গিয়ে পৌঁছাবে ডি বিন্দুতে। এটা বলা হয়েছে উদ্দীপকে। সোহেলেরটা বুঝতে পারছো আশা করি? সোহেল ডি বিন্দুতে পৌঁছাচ্ছে। ওকে, তারপরে হচ্ছে পরের কেসটা, সোহেল কত সময় পৌঁছাচ্ছে এটা কিন্তু সময়টাও বলা আছে। তার মানে এই যে সময়টা আছে এটা হচ্ছে T1, এটা হচ্ছে T1 সোহেলের সময়। ওকে, নদীর প্রস্থে এডি বরাবর ডি বিন্দুতে পৌঁছে, ফাইন। কিন্তু রোহান এডি বরাবর 10 কিলোমিটার পার আওয়ার বেগে রওনা। এবার রোহান যে বেগে রওনা দিয়েছে এই বেগটাকে আমি কি লিখতে পারি, এটাকে আমি Q2 লিখতে পারি। ওকে, Q2 ধরলাম। পরের পার্সনের প্রথম নৌকার বেগকে আমি Q1 লিখলাম, আর পরের নৌকার বেগকে Q2 লিখলাম। এত বেগে নৌকা চালানো শুরু করে সে এসি বরাবর সি বিন্দুতে পৌঁছায়। সিম্পল জিনিস, প্রথম নৌকাটা লেফট সাইডে রওনা দিয়েছে, সোজা পৌঁছাইছে, আর দ্বিতীয় নৌকা সোজা রওনা দিয়েছে, রাইট সাইডে পৌঁছাইছে। এতটুকুই জাস্ট। ওকে, এটা হচ্ছে উদ্দীপক ছিল। এবার আমরা যদি একটু কোশ্চেনটা নিয়ে কোশ্চেনটা পড়ার চেষ্টা করি। দেখো কি আছে, সোহেলের ক্ষেত্রে নৌকার বেগ ও স্রোতের বেগের লব্ধি বেগের মান কত। এখন তুমি জানো লব্ধি বেগকে আমরা কি দিয়ে লিখি, লব্ধি বেগকে আমরা আর দিয়ে লিখি, অনেক বইয়ে ডব্লিউ দিয়ে লিখে। ঠিক আছে, সো তুমি প্রতীকটা কোনো ম্যাটার না, ফর্মুলাটা শুধু শিখো, তুমি যে কোনো প্রতীক ব্যবহার করতে পারো, এটা তোমার ইচ্ছা। সো গ নম্বরটা হচ্ছে কি, দেখো গ নম্বরে আমরা লব্ধি বেগ আর বের করতে চাই। আমরা আর এর ফর্মুলা কি জানি, আর এর ফর্মুলা জানি হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা, তাই তো? এখন কার কথা বলছে, এটা সোহেলের কথা বলছে। সোহেলের বেগগুলো কি অন ধরছিলাম না, দ্যাটস ওয়াই সোহেলের কিউটাকে আমি কি লিখবো, Q1 লিখবো। ওকে, এখন সোহেল যে বেগের মানে যে কোণে নৌকা রওনা দিয়েছে এটা কি বলা আছে? এটা কিন্তু বলা নাই। সোহেলের এই আলফাটা কত এটা কি বলা আছে? এটা বলা নাই। তার মানে তোমার এই লব্ধি বেগটা পেতে হলে আগে কি দরকার তাহলে বলো তো? এই ফর্মুলায় তুমি সবই দেখতে পাচ্ছ, দেখো এই ফর্মুলায় তোমার কাছে সবই আছে। আমরা যদি ডেটা লিখি, স্রোতের বেগ কত আছে, স্রোতের বেগ একদম প্রথমে লেখা আছে পি, এটা কত 4 কিলোমিটার পার আওয়ার, 4 কিলোমিটার পার আওয়ার আছে। এক্সকিউজ মি, সোহেলের নৌকার বেগ দেওয়া আছে যেটাকে আমরা Q1 লিখছি, এটা কত আছে, এটা 8 কিলোমিটার পার আওয়ার আছে, 8 কিলোমিটার পার আওয়ার আছে। এখন সোহেল কত কোণে রওনা দিচ্ছে এটা কিন্তু বলা নাই। এখন আমাদের তো ডেফিনেটলি আর বের করতে, লব্ধি বেগ বের করতে হলে তো অ্যালফাটা জানাই লাগবে, তাই না? দ্যাটস ওয়াই আমি আগে অ্যালফাটাকে, আমার আগে রিকোয়ারমেন্ট কোনটা, তাহলে আগে কি আর বের করতে পারবো? তাহলে আমি ডেফিনেটলি আগে অ্যালফা বের করতে হবে, তারপরে আর বের করতে হবে। এর জন্য আমরা কি করব, এর জন্য আমরা আরেকটা ডেটা দেখতে পাচ্ছি, সোহেলের ডেটা আছে যেটা 10 মিনিট সময়েও পৌঁছায়, 10 মিনিট সময়েও পৌঁছাতে পারে, তাই না? ওকে,
এডি বরাবর পৌঁছে, ওকে, ও সোজা পৌঁছায়। 10 মিনিটটা আমরা টাইমটাকে নিচ্ছি না, ও সোজা পৌঁছায়, এটা ম্যাটার করতেছে, আমরা এটা নিচ্ছি। ও কোথায় পৌঁছায়? এডি বরাবর পৌঁছায়। এডি কোন দিকে? সোজা পৌঁছায়। এখন সোজা পৌঁছালে কোনটা কত ডিগ্রি কোণে পৌঁছায়? 90 ডিগ্রি কোণে পৌঁছায়। তার মানে সোহেলের কেসটাকে যদি আমি তোমাদের একটু ড্র করে বোঝাইতে চাই, তুমি দেখো সোহেল কি হয়, নৌকাটা ডান দিকে যাচ্ছে, সরি স্রোত ডান দিকে যাচ্ছে, এবং সোহেল একটু লেফট সাইডে রওনা দিয়েছে যেটা Q1 বেগে। ও পৌঁছাচ্ছে সোজা, ও পৌঁছাচ্ছে সোজা, এটা হচ্ছে আর, এটা R1 সোহেলের জন্য, লব্ধি বেগটাকে R1 লিখলাম মনে করো। এবার তুমি অ্যালফাটা না হয় জানো না, এখানে অ্যালফা কত তুমি এটা জানো না, ভেরি ফাইন, বাট তুমি থিটা তো জানো এখানে কত, থিটা তো জানো তাই না? এই অ্যালফাটা না হয় তুমি জানো না, এই অ্যালফাটা হচ্ছে তোমাকে বের করতে হবে লব্ধি বেগটা জানার জন্য, বাট তুমি অ্যালফা না জানলেও এখানে থিটা তো জানো, কারণ ও থিটাটা কি সোজাসুজি পৌঁছাচ্ছে। সোজা পৌঁছানোর মানে কি, থিটা কত ডিগ্রি এখানে? এখানে থিটাটা হচ্ছে 90 ডিগ্রি, আর সোহেলের জন্য আমি থিটা 1 লিখতে পারি এটাকে, ওকে। এখন দেখো তাহলে আমি ট্যান থিটার ফর্মুলা অ্যাপ্লাই করব, দেন আমি এখানে কি পাবো, যদি কোনো নৌকা সোজা পৌঁছায় তার জন্য অ্যালফার ফর্মুলা তুমি একবারে সরাসরি ইউজ করতে পারো, যেটা cos ইনভার্স মাইনাস p/q। একবারে সরাসরি তুমি থিটা যেহেতু আছে, তুমি অ্যালফা বের করতে চাইলে অ্যালফা ইকুয়ালস টু একবারে ইউজ করতে পারো, যে এটা কি হবে, cos ইনভার্স মাইনাস p/q। এই ফর্মুলাটা সরাসরি অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। এখন এই ফর্মুলা আসলো থেকে, যদি এটা কেউ আলোচনা করতে চাও, আমি প্রিভিয়াসলি তোমাদের এখানে বোঝাইছিলাম, ট্যান থিটার মধ্যে এই যে এখানে দেখো ট্যান থিটা যদি ট্যান 90 ডিগ্রি হয়, এই যে এখানে কত ডিগ্রি ছিল, এখানে 90 ডিগ্রি ছিল, ট্যান 90 ডিগ্রির জন্য অ্যালফা বের করতে হলে কত, কিভাবে বের করা যায় আমি এখানে তোমাদের এক্সপ্লেইন করেছিলাম, আমি কিন্তু প্রথম স্লাইডেই বলছিলাম না, কত কোণে রওনা দিলে নৌকা সোজাসুজি পৌঁছাবে। তাহলে সোজা পৌঁছাইতে হলে ওকে কত কোণে রওনা দিতে হবে এটা আমরা অলরেডি শিখছি। তুমি এভাবে ভেঙে করতে পারো, অথবা সরাসরি এটা মনে রাখতে পারো যে নৌকা সোজা পৌঁছাচ্ছে তার জন্য রওনা দেওয়ার কোণ এই ফর্মুলা দিয়ে বের করা যায়, অথবা তুমি ভেঙে ভেঙে করতে পারো। ট্যান থিটার ফর্মুলা অ্যাপ্লাই করবা, ট্যান থিটার ফর্মুলা অ্যাপ্লাই করার পরে যেহেতু ট্যান 90 এর মান হচ্ছে আনডেফিনিট, অসংজ্ঞায়িত, দ্যাটস আমি ট্যান 90 এর জায়গায় 1/0 লিখতে পারি, এরপর আর গুণ করছি, এটা গুণ হয়ে p+q cos আলফা থাকে, আর এটা 0 এর সাথে গুণে 0 থাকে, দেন pটা এদিকে গিয়ে মাইনাস হইছে, কিউটা গিয়ে ভাগ হইছে, এন্ড cosটা গিয়ে cos ইনভার্স হইছে। একবার আমি ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম, তো যে মন ধরে নিচ্ছি তুমি পূর্বের এই স্লাইডেই বুঝে ফেলেছো, দ্যাটস ওয়াই আমি ফর্মুলাটা অ্যাপ্লাই করতেছি, ঠিক আছে। যদি কারো ফর্মুলা মুখস্থ না থাকে তাহলে ট্যান থিটার ফর্মুলা দিয়ে তুমি বের করে নিতে পারো, ফাইন। সো এখান থেকে আমি তাহলে কত পাচ্ছি, অ্যালফার মানটা যদি মান বসাই তাহলে অ্যালফার মান পাচ্ছি হচ্ছে cos ইনভার্স, আমি cos অ্যালফার মানই তো বের করতে পারি, তাহলে ওকে, এই যে এখান থেকে আমি cos অ্যালফার মানটাই বের করি। শোনো, cos ইনভার্স না লিখে আমি cosটাকে বাম দিকে আনলে কি হবে বলো তো, cosটাকে বাম দিকে আনলে হবে cos আলফা 1, আর ডান দিকে কে থাকবে, p/q থাকবে, q1 থাকবে, তাই তো। এখন মাইনাস p এর মান কত, p এর মান হচ্ছে 4, আর q1 এর মান কত, q1 এর মান হচ্ছে 8, তার মানে -4/8 মানে কি, -হাফ, এখানে কত হচ্ছে তাহলে হাফই লিখলাম, ওকে। cos আলফার মান কত, তাহলে -হাফ। এখন তুমি আর এর মানটা বের করতে পারবে কিনা বলো। আচ্ছা, আমার আলফার মানটা লাগতে পারে, সো আমি আলফার মানটা বের করা উচিত, 120 ডিগ্রি হয়, আলফার মানটাই বের করে রাখি, বুঝছো। কারণ হচ্ছে আলফার মানটা পরেরটা যদি সময় চায় তাহলে পরেরটার জন্যই লাগবে, আমরা একটু দেখে নিই। নদীর প্রস্থ রোহানের অতিক্রান্ত দূরত্ব সমান হবে কিনা, দূরত্বের জন্য অ্যালফাটা জরুরি হয়ে পড়বে, আমরা আচ্ছা অ্যালফাটা বের করি, এখানে বের করলে হয়তো সমস্যা নাই, ঠিক আছে। সো এখানে কত হচ্ছে, আমি যদি এখন অ্যালফাটাই বের করতে চাই, কসটাকে ইনভার্স করলে কত হয়, cos ইনভার্স -হাফ, cos ইনভার্স -হাফ এর মান কত, 120 ডিগ্রি। এটা তুমি করে দেখো ক্যালকুলেটরে, 120 ডিগ্রি আসবে, ওকে। এখন কথা হচ্ছে আমরা এই যে ফার্স্টলি যে ইকুয়েশনটা পেয়েছিলাম, এই ইকুয়েশনটা মান বসালে লব্ধি বেগ পেয়ে যাব, ঠিক আছে। সো ইকুয়েশনটা যদি আমি এখান থেকে এখন মুছে ফেলি, আমি এটা প্রথমে লিখে দেখাইলাম তোমাকে যে এই ইকুয়েশনটা দিয়ে তোমার লব্ধি বেগ বের করতে হলে আগে কি লাগবে, আগে আলফা লাগবে। যেহেতু তুমি আলফা বের করছো, আলফার ফর্মুলা হচ্ছে এটা, আলফা ইকুয়ালস টু হচ্ছে cos ইনভার্স
cos inverse কত? cos ইনভার্স মাইনাস পি বাই কিউ ছিল এখানে, তাই না? অফ এখানে প্রত্যেকটা cos ইনভার্স লাগাই দিচ্ছি আমি। ওকে, সো এখানে আলফা ইকুয়ালস টু কি ছিল? আলফা ইকুয়ালস টু ছিল cos ইনভার্স এটা। ওকে, cos ইনভার্স এটা। সো এখানে বলা যায় একবারে cos ইনভার্স হাফ, তার মানে ওকে এটা। আমি একটু বলি আবার, তোমরা জানো অ্যালফার ফর্মুলা হচ্ছে কি, যদি নৌকা সোজাসুজি পৌঁছায় সেই ক্ষেত্রে শুধুমাত্র আমরা সরাসরি লিখতে পারি আলফা ইকুয়ালস টু কি cos ইনভার্স মাইনাস পি বাই কিউ। cos ইনভার্স মাইনাস পি এর মানটা হচ্ছে কত? পি এর মান 4, কিউ এর মানটা 8, দেন cos ইনভার্স তুমি যখন এটা বসাবা তখন আনসারটা চলে আসবে 120 ডিগ্রি। এবার তুমি লব্ধি বেগটা বের করতে পারবা। সো লব্ধি বেগ আর ইকুয়ালস টু কি জানি আমরা আর ইকুয়ালস টু জানি রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস কিউ ওয়ান এটা প্লাস 2p কিউ cos আলফা, আলফাটাকে আলফা ওয়ান লিখতেছি। ওকে, সো এখানে কত হচ্ছে? পি এর মানটা কত বলো তো? পি এর মানটা দেওয়া ছিল নদীর স্রোতের বেগ 4, কিউ এর মানটা কত? নৌকার বেগ কত ছিল? 8 স্কোয়ার প্লাস 2 ইন্টু 4 ইন্টু কিউ হচ্ছে 8 cos আলফা, তার মানে cos কত ডিগ্রি? cos 120 ডিগ্রি। এটাকে তুমি যদি ক্যালকুলেটরে একবারে সলভ করো আনসারটা কত আসে একটু সলভ করে দেখি। সো আনসারটা দাঁড়াচ্ছে রুট ওভার 4 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, এরপর হচ্ছে মনে হয় মাইনাস হাফ, আট 32। ওকে, সো আনসারটা আসে হচ্ছে 6.93 কিলোমিটার পার আওয়ার, 6.93 কিলোমিটার পার আওয়ার। ওকে, আশা করি বুঝছো। ঠিক আছে, আমরা গ নম্বরটা বুঝলাম। তুমি কি করলা? তোমার লব্ধি বেগ চেয়েছে, লব্ধি বেগের জন্য তোমার রওনা দেওয়ার কোন অ্যালফা জানা থাকে লাগে, অ্যালফাটা আগে বের করে নিয়েছি। যেহেতু নৌকা সোজা অপর পারে পৌঁছায় তার জন্য তুমি এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো, যেটা আমরা প্রথম স্লাইডে শিখছিলাম। এখান থেকে অ্যালফাটা বের করলাম, দেন লব্ধি বেগের ফর্মুলা দিয়ে অ্যালফার মানটা বসাই দিলেই আনসারটা চলে আসবে। ওকে, এটা ছিল আমাদের গ। এখন আমরা কোনটা করবো? এখন আমরা রাজশাহী বোর্ড 2024-এর ঘতে চলে যাই। দেখো এই যেগুলো করতেছে এগুলো কি আননোন ফর্মুলা আছে, আমরা যতটুকু আলোচনা করেছি তার মধ্যে থেকে কিন্তু সবগুলো করতে পারতেছি, দেখছো এতটুকুর মধ্যে। ওকে, দেন আছে আমাদের ঘ নম্বরে বলা হয়েছে নদীর প্রস্থে এডি ও নদীর প্রস্থ এডি। আমার নদীর প্রস্থ কিন্তু জানা নাই, নদীর প্রস্থ এডি এটাকে কিন্তু আমরা এস দিয়ে বলি, নদীর প্রস্থকে আমরা কি দিয়ে বলি? এস দিয়ে লিখি ফর্মুলায়। ওকে, রোহানের দৈর্ঘ্য বরাবর অতিক্রান্ত দূরত্ব ডিসি সমানুপাতিক। রোহানের দৈর্ঘ্য বরাবর, রোহান কোথায়? ডিসি দৈর্ঘ্য। আচ্ছা, রোহান হচ্ছে এদিকে রওনা দিছিল, পৌঁছাইছে এখানে, তাই না? তাহলে এই ডিস্টেন্সটার কথা বলছে তোমাকে, তার মানে নদীর প্রস্থ আর ডিসি এই দুইটা কি ইকুয়াল হবে কিনা, এই নদীর প্রস্থ এডি আর ডিসি ডিস্টেন্স একই হবে কিনা। এখন তুমি ডিসি ডিস্টেন্সটা কিভাবে বের করবা, নদীর প্রস্থ কিভাবে বের করবা? দেখো আমরা সোহেলের ডেটা দিয়ে নদীর প্রস্থ বের করব। এখন আবার কেউ আবার বললো না যে এখানে সোহেল তো নাই, আমি কেন সোহেলের ডেটা ইউজ করব? ভাই তুমি যে ডেটা ইউজ করো না কেন, তুমি জানো যে নদীর প্রস্থ দুইজনের জন্যই তো সেম। নদী তো একটাই, 2 জন পার্সন, 10 জন পার্সন, 100 জন লোক নদীতে গেলে কি নদীর প্রস্থ চেঞ্জ হয়ে যাবে? নদীর প্রস্থ তো একই থাকবে, তাই না? দ্যাটস আমি নদীর প্রস্থটা আগে বের করব। ফার্স্ট টার্গেট ছিল আমার হচ্ছে কোনটা? নদীর প্রস্থ। এবং এটা বের করতে হলে আমি সোহেলের ডেটাটাকে ইউজ করব। সোহেলের ডেটা হচ্ছে অ্যালফাটা কত ছিল সোহেলের ক্ষেত্রে, আমি আগে সোহেলের ডেটা ইউজ করে নদীর প্রস্থ বের করবো। সো
সোহেলের ক্ষেত্রে আমি কি জানি, সোহেলের ডেটা হচ্ছে সোহেলের বেগ এটা দেওয়া আছে কত, 8 কিলোমিটার পার আওয়ার, 8 কিলোমিটার পার আওয়ার। দেন সোহেলের জন্য তুমি অ্যালফাটা বের করছো, যেটা ছিল কত ডিগ্রি, 120 ডিগ্রি। প্রিভিয়াস স্লাইডে করলা, এই যে এখানেই সোহেলের কোনটা কত ডিগ্রি বের করছি, 120 ডিগ্রি, তাই তো, 120 ডিগ্রি। এখন এখানে সোহেলের সময় দেওয়া আছে, সোহেলের সময় দেওয়া আছে, সময়টা হচ্ছে T1 কত আছে, T1 এখানে সময়টা কই, 10 মিনিটস আছে, 10 মিনিটস আছে এখানে, তাই না, এটা হচ্ছে T1, সো 10 মিনিটস। বাট এটাকে মিনিটে রাখলে চলতেছে না, কারণ তুমি ইউনিটগুলো দেখো, কিলোমিটার পার আওয়ার, দূরত্বকে তাহলে কিলোমিটারে রাখা উচিত, আর সময়কে আওয়ারে রাখা উচিত। এটাকে যদি 60 দিয়ে ভাগ করি তাহলে আমি কি পাবো, সময়টাকে ঘন্টায় পাবো, তাই তো। তাহলে 10 ডিভাইডেড বাই 60 মানে 1/6 হয়। আমি ভগ্নাংশে রাখতেছি, তুমি চাইলে দশমিকে নিতে পারো, এত আওয়ার। সো এখান থেকে তুমি আগে বলো নদীর প্রস্থ এসটা বের করা যাবে কিনা। নদীর প্রস্থ এস, এটাই তো এবি বলা হয়েছে, এডি বলা হয়েছে, এপার ওপার, নদীর এপার ওপারের যে ডিস্টেন্স এডি, এটা কত হবে, এটা প্রথম টার্গেট তোমার। সো আমরা জানি T1, সময়ের ফর্মুলাটা অ্যাপ্লাই করলে বের হয়ে যাবে। দেখো T1 কত, এস ডিভাইডেড বাই কিউ সাইন আলফা, এটা ছিল সময়ের ফর্মুলা। সো কিউ রে Q1 লিখলা, সাইন আলফা রে α1 লিখলা। ওকে, এখান থেকে তুমি বলো এস কত হবে। সো এস মানে হচ্ছে এডি, তাই তো, এস কত হবে, এস ইকুয়ালস টু বলা যায় T1 Q1 সাইন α1। T1টা কত, T1 মানে হচ্ছে 1/6, আর Q1 মানে হচ্ছে কত, Q1 মানে হচ্ছে 8, সাইন α1 মানে কত, সাইন 120 ডিগ্রি। এটাকে সলভ করলে তুমি নদীর প্রস্থ পেয়ে যাবে কিলোমিটার এককে, কিলোমিটার এককে। সো আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে 1, আমরা ক্যালকুলেশনটা করি, 1 ডিভাইডেড বাই 6, 1 divided by 6 into 8 into sin 120 ডিগ্রি, সো 120 ডিগ্রি। এটা কত হচ্ছে, এটা হচ্ছে 1.1547, 1.15 লিখলেও চলতেছে। সো ডিস্টেন্সটা হচ্ছে, নদীর ডিস্টেন্স হচ্ছে বা নদীর প্রস্থ, এটা 1.15 কিলোমিটার, 1.15 কিলোমিটার। ওকে, সো এটা তুমি একটা, তোমার একটা টার্গেট ফিল আপ হইলো, আপাতত নদীর প্রস্থটা বের করছে। এবার তোমার অন্য ডেটা বের করতে হবে, যেটা হচ্ছে রোহানের ডেটা। রোহানের দৈর্ঘ্য বরাবর অতিক্রান্ত দূরত্ব ডিসি সমান কত হবে। এখন রোহানের দৈর্ঘ্য বরাবর না, অ্যাকচুয়ালি এটা রোহানটা নদীর দৈর্ঘ্য বরাবর অতিক্রান্ত দৈর্ঘ্য কত, এটা বলা উচিত ছিল। ওকে, যাই হোক, আমার সিডি ডিস্টেন্সটা লাগবে, তাহলে রোহানের জন্য তোমার আগে থিটা লাগবে। এটা যদি থিটা হয়, এর একান্তর কোণ এটাও থিটা, তাই না। তাহলে এইটা থিটা হইলে এটা একান্তর কোণ থিটা। রোহান পৌঁছাচ্ছে কোন দিকে বলো, উপরে বলা আছে যে রোহান নদীর প্রস্থে এডি বরাবর, সরি এই যে রোহান এডি বরাবর 10 কিলোমিটার পার আওয়ার বেগে নৌকা চালানো শুরু করে, মানে রওনা দেয়, ও সোজা রওনা দেয়, তার মানে কিউটা হচ্ছে এদিকে, ওর Q2 হচ্ছে এদিকে, আর এদিকে হচ্ছে ওর লব্ধি বেগ R2 বলতে পারো। ওকে, তার মানে ও রওনা দিচ্ছে কত কোণে, রওনা দিচ্ছে α2 কত কোণে, ও রওনা দিচ্ছে 90 ডিগ্রি কোণে, নো ডাউট, তাই না। রোহান রওনা দিচ্ছে 90 ডিগ্রি কোণে, এখন ও পৌঁছাচ্ছে হচ্ছে কত কোণে, পৌঁছাচ্ছে থিটা কোণে। এখন থিটাটা দরকার আমার, থিটাটা হইলে আমি দূরত্ব বের করতে পারবো। সো থিটার জন্য আমি কি করতে হবে, তুমি জানো থিটার ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো রোহানের জন্য। রোহানের ক্ষেত্রে কি কি ডেটা আছে, আর নদীর বেগ তো আমাদের লাগবেই, নদীর স্রোতের বেগ কত, 4 কিলোমিটার পার আওয়ার। এটা দুইটা পার্সনের জন্যই সেম, কারণ নদীর স্রোত তো এক একটা পার্সনের জন্য চেঞ্জ হবে না। ওকে, আর Q2 কত হচ্ছে, রোহানের বেগ দেওয়া হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে রোহানের নৌকার বেগ, এইটা হচ্ছে আমি Q2 লিখতেছি, তাই না। এটা হচ্ছে Q2, 10 কিলোমিটার পার আওয়ার, 10 কিলোমিটার পার আওয়ার, ফাইন। এখন তুমি জানো এখানে ও সোজা রওনা দিছে। রোহান কিভাবে রওনা দিছে বলো তো, এখানে বলা আছে দেখো, নদীর স্রোত ডান দিকে আছে P, রওনা দিছে সোজা, এটা Q, ও ডান দিকে কোথাও একটা পৌঁছাচ্ছে, সেটা হচ্ছে R। তাহলে ও সোজা যদি রওনা দেয়, এখানে অ্যালফাটা কত ডিগ্রি, এখানে অ্যালফাটা কত ডিগ্রি, অ্যালফাটা হচ্ছে
90 ডিগ্রি। এখানে এটা হচ্ছে আলফা হইলো, আর এই আর আর পি এর মধ্যবর্তী কোণ এটা হচ্ছে শুধুমাত্র থিটা। আর আর পি এর মধ্যবর্তী কোণটা হচ্ছে থিটা, এটুকু হচ্ছে থিটা। ঠিক আছে, তো অ্যালফা তো তুমি জানো, যেহেতু নদীর স্রোত এদিকে আরো সোজা রওনা দিছে, তাহলে মধ্যবর্তী কোণটা হচ্ছে অ্যালফা হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। ফাইন না? ওকে, সো তুমি অ্যালফা 2 লিখলাম, এটাকে অ্যালফা 2 লিখলাম, আগে একটা আলফা আছে, এটাকে থিটা 2 লিখলাম। সো আমাকে থিটা 2টা বের করতে হবে। রোহানের ক্ষেত্রে আমি ট্যান থিটার ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। তোমরা জানো ট্যান থিটা ইকুয়ালস টু কি? ট্যান থিটাটাকে থিটা 2 লিখতেছি, ট্যান থিটা ইকুয়ালস টু তোমরা জানো কিউ সাইন আলফা 2 ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ পি প্লাস কিউ কজ আলফা না, এটা আর অ্যাকচুয়ালি কিউটা হচ্ছে কিউ 2, এটা হচ্ছে কিউ 2 কজ আলফা 2। দুইটা কিউ আছে, রোহানের সোহেলের একটা, এটা একটা, এই জন্য কিউ 1 কিউ 2 আলাদা করে লিখতেছি। ওকে, সো এখান থেকে কিউ 2 বের করতে হলে থিটা কিউ 2 না সরি থিটা 2 বের করতে হলে ট্যান ইনভার্স উপর হচ্ছে কত? কিউ 2, কিউ 2 মান বসাই দিই, এখন আর কিউ 2 না লিখি। কিউ 2 মান হচ্ছে 10 সাইন অ্যালফা কত? এটা রওনা দিয়েছে কত কোণে? 90 ডিগ্রি কোণে রওনা দিয়েছে। ওকে, দেন পি কত? নদীর স্রোতের বেগ আছে 4 প্লাস কিউ 2 কত? 10 কজ কত ডিগ্রি? 90 ডিগ্রি। সো এটাকে তুমি যদি সলভ করো, ক্যালকুলেটরে সলভ করলে হচ্ছে কত? ক্যালকুলেটরে সলভ করলে আমরা দেখি tan ইনভার্স 10/4 করলে হচ্ছে 10 ডিভাইডেড বাই 4। কারণ হচ্ছে কি জানো, কারণ সাইন 90 এর মান 1, উপরে 1 থাকে, আর cos 90 এর মান 0, এরকম 0 হয়, 10/4 থাকে। তুমি পুরাটা চাইলে ক্যালকুলেটর বসাইতে পারো যদি কারণ বুঝতে সমস্যা হয়। এটা হচ্ছে 68.198, সো অ্যাপ্রক্সিমেটলি আমি 68.2 লিখতে পারি, 68.2 ডিগ্রি। যা যদি কারো বুঝতে সমস্যা হয় যে আমরা দশমিকের পরে কত নিব না নিব, তুমি 3-4 ঘর একবারে নিয়ে নিবা। ঠিক আছে, 68.2 ডিগ্রি। সো এটা হচ্ছে থিটা রোহানের ক্ষেত্রে। এখন তুমি একটু দেখো, এখানে আমি যে সমকোণী ত্রিভুজটা তুমি ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবে। একটা ত্রিভুজ আছে, রোহান রওনা দিছে একদম সোজা, ঠিক আছে, আর ও এদিকে রওনা দিছে, আর ও পৌঁছাচ্ছে একদম এই বিন্দুতে। ঠিক আছে, এখন দেখো এটা হচ্ছে কি? এটা হচ্ছে অ্যাকচুয়ালি আর, এটা হচ্ছে আর। আর এর যে কোণ সেটা কার সাথে হয়? এটা তো নিচের, তাই না? আর এর কোণটা কার সাথে হয়? আর এর কোণটা হয় হচ্ছে এদিকে স্রোতের সাথে, এই দিকে হচ্ছে থিটা 2 আমি বের করছি। এখন তুমি জানো একান্তর কোণের ফর্মুলা, মানে একান্তর কোণটা কি? এই যে কোণ, এটার একান্তর কোণ এটা না, এটা হবে থিটা 2। ওকে, তার মানে এই যে যেটা আছে এটা কি হবে? এটা হচ্ছে এই যে একটা সমকোণী ত্রিভুজ পাইলা এ সি ডি অথবা এডিসি, একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের একটা কোণ জানো, তুমি নদীর প্রস্থ জানো, নদীর প্রস্থ আমি আগেই বের করছি, তাই না? নদীর প্রস্থ জানো, তাহলে সিডি কি বের করা যাবে না? তুমি এইভাবে দেখো যে থিটার সাথে যে বাহু থাকে এটা তো ভূমি, এটা হচ্ছে লম্ব। নদীর প্রস্থ লম্ব আছে জানো, তুমি ভূমি বের করবা। লম্ব আর ভূমি কি আছে? ঠ্যাং লম্বা ভূত ট্যান থিটার ফর্মুলা, তাই না? ঠ্যাং লম্বা ভূত, তাহলে আমি এখানে কোণ না বের করে একদম অ্যাকুরেট মান রাখতে পারি। তো তাহলে কোণ না বের করে আমি ট্যান থিটাটাকেই রাখি, এখানে সমস্যা নাই। তুমি এটাকে বের করে ফেললে সমস্যা নাই। সো আমি এটাকে ট্যান থিটাকেই রাখি। এখানে ট্যান থিটা 2 ইকুয়ালস টু কত হয়? এখানে হচ্ছে 10 সাইন আলফা 2 ছিল 90 ডিগ্রি ডিভাইডেড পি হচ্ছে কত? 4 প্লাস 10 cos 90। এর মানে হচ্ছে কত থাকে এখানে জানো? এখানে থাকে হচ্ছে 10/4 থাকে। সাইন 90 মান তো 1, এই জন্য 10 ইন্টু 1 মানে উপরে 10 থাকে, আর নিচে কত থাকে? 4 প্লাস 0, কারণ 10 ইন্টু cos 90 মান 0, 4 প্লাস 0 মানে 4। ওকে, তার মানে হচ্ছে 2.5 অলমোস্ট, তাই না? 2.5। ওকে, সো আমি ট্যান থিটার ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি কোন ত্রিভুজে? আমি কোন ত্রিভুজে অ্যাপ্লাই করব? এই ত্রিভুজটাই। যেহেতু থিটার মানটা আমি থিটার মান তুমি না জানলেও সমস্যা নেই, কারণ তুমি এই ত্রিভুজে ট্যান থিটা অ্যাপ্লাই করতে চাও। মনে করো ত্রিভুজ কোনটা? এডিসি। ত্রিভুজ এডিসি হতে কি জানো? ট্যান থিটার ফর্মুলা কি বলো তো? ঠ্যাং লম্বা ভূত লম্ব বাই ভূমি,
এই ত্রিভুজের লম্বকে থিটার সাথে যে বাহুটা থাকে এটাই হচ্ছে লম্ব, মানে ডিসি, তাই না? ডিসি। ওকে, ঠ্যাং লম্বাভূত, লম্ব, সরি, আগে হচ্ছে লম্ব হবে, আগে লম্ব হবে। লম্বটাকে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, তার মানে এডি হচ্ছে লম্ব, এডি হচ্ছে লম্ব, লম্ব বাই ভূমি, ভূমি হচ্ছে কত? ডিসি। এখন তুমি ট্যান থিটা টুর মান বের করছো না, ট্যান থিটা টু মানে কত? 10/4। ট্যান থিটা টু মানে হচ্ছে কত? 10/4, বুঝছো? এই জন্য আমি আর ভাঙাইলাম না দশমিকে, দশমিকে ভাঙাইলে তো পুরাটা নিচ্ছি না, ভগ্নাংশে রাখলে পুরাটা নিতে পারতেছি, এই জন্য ট্যান থিটার মানটা বের করছি, ট্যান থিটার মানটা আবার এখানে বসাই দিছি। এখন তুমি জানো এখানে আমার কি বের করতে বলছে? ডিসি, ডিসি কত? আচ্ছা, এডি কত? এডি হচ্ছে, এডি মানে হচ্ছে এস, যা 1.15 ডিভাইডেড বাই ডিসি, তাই না? এই যে মানটা দেখতেছো, তাহলে ডিসি ইকুয়ালস টু কি? 1.15 এর সাথে 4 গুণ আর 10 দিয়ে ভাগ। ওকে, সো আমি এখান থেকে কি লিখতে পারতেছি? এখান থেকে বলতে পারি যে ডিসি ডিস্টেন্স ইকুয়ালস টু কি লেখা যায়? ডিসি ডিস্টেন্স ইকুয়ালস টু লেখা যাচ্ছে 1.15 ইন্টু 4। ওকে, তার মানে 4.6 ডিভাইডেড বাই 10, সো 0.4.6 ডিভাইডেড বাই 10, সো 0.46। ওকে, এত কিলোমিটার, কিলোমিটার দুইটা ডিস্টেন্স কি ইকুয়াল আসলো বলো তো? একদম দুইটাকে মার্ক করে দিচ্ছি, দেখো একটা ছিল হচ্ছে 1.15, ওকে, একটা 1.15, আরেকটা কত? আরেকটাকে পেয়েছি হচ্ছে আরেকটাকে পেয়েছি 0.46 কিলোমিটার। দুইটা সমান হবে কিনা এবার এটা তোমাদের উপর ছেড়ে দিচ্ছি, বলো সমান হবে? সমান কি হবে? নো, অফকোর্স নট, তুমি বের করে দেখছো। সো আমি কি করছি, এখানে সময়ের ফর্মুলা আমরা আগেই শিখছি, সময়ের ফর্মুলা তোমরা আগেই শিখছো, এখান থেকে আমি এস বের করছি, নদীর প্রস্থ পাইলাম ফার্স্ট, যেটা আমার বের করতে বলেছে। দেন বলেছে ডিসি ডিস্টেন্স কত হবে, ডিসি ডিস্টেন্স বের করার জন্য আমার থিটা লাগবে, আমি ট্যান থিটাটা বের করছি, ট্যান থিটা বের করছি। আমি চাইলে ট্যান ইনভার্স করে থিটা বের করতে পারতাম, বাট দরকার নাই, কারণ আমার ট্যান থিটাটাকে পরে ইউজ করতে হবে, দ্যাটস আমি ট্যান থিটাকে ট্যান থিটাই রাখছি, থিটাকে আলাদা করে বের করি নাই, বুঝছো? ট্যান থিটাটা কত পাইছি আমরা? ট্যান থিটার ফর্মুলা তো জানো, কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা, এই ফর্মুলা দিয়ে। এখানে কিন্তু রোহানের ডেটা ইউজ করছি আমি, রোহানের ডেটা দিয়ে রোহানের কোনটা বের করছি, রোহানের, কারণ রোহানই তো এই বরাবর পৌঁছাইছে, থিটা টু কত সেটা বের করছি, যেটা হচ্ছে 10/4। এবার তুমি এই যে একটা ত্রিভুজ তৈরি হয়েছে না, সমকোণী ত্রিভুজ, এটা থিটা টু হইলে একান্তর কোণ এটাও থিটা টু, তাহলে এই যে যে সমকোণী ত্রিভুজ, এটা তো উপরেরটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, তাহলে লম্বটা তোমার আছে, ভূমিটা বের করতে হবে, তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু কি? লম্ব বাই ভূমি, তার মানে এডি বাই সিডি অথবা এডি বাই ডিসি, এই যে এডি বাই ডিসি। ওকে, এখান থেকে তুমি ডিসিটা বের করছো, তা দুইটা ডিস্টেন্স পাইছে, আমাদের বলছে সমান হবে কিনা? সমান হবে না, এটা কি হবে? সমান হবে না, বুঝছো? তার মানে আনসারটা দাঁড়াচ্ছে সমান হবে না, তাই তো? ওকে, দেন আশা করি এটা বুঝতে পেরেছো। আমরা চলে যাচ্ছি পরেরটা, একটু দেখো পরেরটা কি আছে। পরের চিত্র দেওয়া নেই, ভিজুয়ালি তোমাকে বুঝতে হলে একটু নিজের চিত্রটা কনসিডার করে দিতে হবে। 500 মিটার প্রস্থের একটি নদীতে 6 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোত প্রবাহিত হচ্ছে। সো এটা হচ্ছে পি, এটা হচ্ছে পি। ওকে, এটাকে আমি নিচে লিখলাম, এটা হচ্ছে পি, স্রোতের বেগ। এটা হচ্ছে নদীর অপর পার, এটা নদীর অপর পার। আর এই ডিস্টেন্সটা কত দেওয়া আছে? এই ডিস্টেন্সটা দেওয়া আছে, নদীর এপার ওপারের ডিস্টেন্স দেওয়া আছে 500 মিটার। এটাকে আমরা অ্যাকচুয়ালি এস ধরে থাকি, নদীর প্রস্থকে আমরা কি ধরি? এস। সো এটা হচ্ছে 500 মিটার, এটাকে আমি এসি লিখলাম। ওকে, এসি লিখি, ঠিক আছে, পরে মানগুলো বসাই নিব না। এস। এখন কি বলা হলো, এই নদীতে 6 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোত প্রবাহিত হচ্ছে, তার মানে নদীর স্রোতের বেগ দেওয়া আছে 6 কিলোমিটার পার আওয়ার। ডান দিকে স্রোত আঁকলাম এক্স অক্ষের দিকে। এই নদীটি মাহির ও নিধি দুজন ব্যক্তি আছে। মাহির ও নিধি প্রতিযোগিতার উদ্দেশ্যে সাঁতার কেটে পার হওয়ার সিদ্ধান্ত নিল। নৌকার ম্যাথগুলো যেভাবে করতে হয় সাঁতারের ম্যাথগুলো সিমিলার ওয়েতে। ওকে, তো দুইজন সাঁতার কেটে পার হওয়ার সিদ্ধান্ত নিল, প্রতিযোগিতা করতেছে। মাহির 10 কিলোমিটার পার আওয়ার বেগে
তার মানে মাহিরের বেগটাকে আমি Q1 ধরতে পারি না? অফকোর্স পারি। স্রোতের সাথে অ্যালফা কোণে রওনা দিয়েছে, মাহির কত কোণে রওনা দিয়েছে? অ্যালফা কোণে। আর নিধি কত কোণে রওনা দিয়েছে? নিধি হচ্ছে 9 কিলোমিটার পার আওয়ার বেগে রওনা দিয়েছে, যেটাকে আমি কত ধরতে পারি? Q2। ব্যক্তি বা নৌকার বেগকে আমরা কিউ দিয়ে ধরি। ওকে, স্রোতের সাথে লম্বভাবে সাঁতার কাটতে শুরু করলো। এই যে নিধি যে লম্বভাবে সাঁতার কাটতে শুরু করছে, তার মানে কি এটার কিন্তু অ্যালফা বলা আছে, সাঁতার কাটতে শুরু করছে মানে রওনা দিছে। রওনা দেওয়ার কোন অ্যালফা না থিটা? বলো অ্যালফা, তাই তো? তার মানে এটা হচ্ছে অ্যালফা 2 দিলাম। ওকে, কারণ আগেরটা এটাতে অ্যালফা ধরছে, এই জন্য এটাকে অ্যালফা 2 দিলাম। তার মানে হচ্ছে মাহিরের বেগ হচ্ছে 10, আর মাহিরের রওনা দেওয়ার কোন হচ্ছে অ্যালফা। আর নিধির বেগ হচ্ছে 9 বা Q2 ধরছি, এটা রওনা দেওয়ার কোণ হচ্ছে অ্যালফা 2। ওকে, এখন কোশ্চেনে বলা হলো যে অ্যালফা কোণের মান কত হলে মাহির সোজাসুজি অপর পারে পৌঁছাবে। এটা কিন্তু অলরেডি আমরা প্রিভিয়াসলি করছি, তাই না? সো সোজাসুজি অপর পারে পৌঁছানোর জন্য আমরা কি বলতে পারি? সোজাসুজি অপর পারে পৌঁছানোর জন্য আমি এটাকে যদি একটু ড্র করি, এখান থেকে ড্র করি, মনে করি এদিকে স্রোতের বেগ আছে, এটা হচ্ছে পি। এবার ওর পৌঁছাইতে হবে সোজা, তার মানে এইদিকে হবে লব্ধি বেগ, তাই না? তার রওনা দিবে কোন দিকে? অফকোর্স ও এইদিকে কোথাও একটা রওনা দিতে হবে, তার মানে এদিকে রওনা দিবে, তাই তো? এদিকে রওনা দিবে। তাই এটা পি, এটা হচ্ছে Q1। ওকে, এটা কিন্তু 90 ডিগ্রি কোণে পৌঁছাচ্ছে, তার মানে এই যে অ্যালফাটা কত হবে? এই অ্যালফাটা কত হবে? তোমাদের আমি একদম প্রথম স্লাইডে বলছিলাম, বা এর একটু আগেও বলছি, যে যদি কেউ সোজা পৌঁছায়, তার জন্য অ্যালফা বের করার সবচেয়ে সহজ উপায় কোনটা? তার জন্য সোজা পৌঁছালে, যদি এই যে কেউ যদি সোজা পৌঁছায়, তার জন্য তুমি এই ফর্মুলাটা সোজাসুজি অ্যাপ্লাই করতে পারো। কি cos ইনভার্স মাইনাস পি বাই কিউ, তাই না? আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতেছি, cos ইনভার্স মাইনাস পি বাই কিউ। সো গ নম্বরটা আনসার কিভাবে হবে? তাহলে গ নম্বরটা হচ্ছে আমার অ্যালফাটা বের করতে হলে করতে হবে cos ইনভার্স মাইনাস পি ডিভাইডেড বাই কিউ, এটা Q1। সো cos ইনভার্স কত মাইনাস পি কত আছে? পি কি লেখা নেই? পি তো থাকার কথা, এই তো আছে। এটা ছিল কি? স্রোতের বেগ। এটা ছিল স্রোতের বেগ, এত বেগে স্রোত প্রবাহিত হচ্ছে, এটা হচ্ছে পি। এটা হচ্ছে স্রোতের বেগ 6। আর Q1টা কত? Q1 হচ্ছে দেখো 10, Q1 দেওয়া আছে 10। সো আমরা বলতে পারি এখানে অ্যালফাটা কত কোণে ও রওনা দিয়েছে, আমরা ক্যালকুলেট করে দেখি। এটা হচ্ছে cos ইনভার্স মাইনাস 6/10, cos ইনভার্স মাইনাস 6 ডিভাইডেড বাই 10, 126.87, 126.87 ডিগ্রি। এটাই আনসার, এটাই তো চেয়েছে, তাই না? এখানে কি আর কিছু চেয়েছে? এখানে বলছে অ্যালফার মান কত হবে, অ্যালফা কোণের মান কত হবে, এটাই তো চাইছে। সো এটাই আনসার। ইজি ছিল না? বলো, এখন কি আর কঠিন লাগতেছে তোমাদের কাছে? তোমরা কি এখন নৌকা স্রোতের ম্যাথগুলো কি বুঝতে পারতেছো অ্যাকচুয়ালি? বলো, একটু নিচে কমেন্টে জানিয়ে দিও। ওকে, সো আমরা ঘ নম্বরটা চলে যাই। দেখো ঘ নম্বরে কি আছে? ঘ নম্বর আছে উদ্দীপক অনুসারে কে জিতবে। সিম্পলি যে আগে পৌঁছাবে সে জিতবে। সো তোমাকে টাইমটাকে টার্গেট করতে বলছে, এখানে তোমাকে টাইমকে টার্গেট করতে বলছে। সো দেখো আমরা আগে কারটা করবো, আগে মাহিরেরটা করব। মাহিরের ক্ষেত্রে আমরা কি কি জানি? যেটা হচ্ছে Q1 তো দেওয়াই আছে। মাহিরের স্রোতের বেগ কত আছে? স্রোতের বেগ না, মাহিরের নিজের বেগ কত আছে? এটা হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। মাহিরের বেগটা আছে 10 কিলোমিটার পার আওয়ার। নদীর প্রস্থ কত আছে? 500 মিটার। সো 500 মিটারকে তুমি যদি কিলোমিটারে নাও, যেহেতু স্পিডটা দেখো, স্পিডটা কিন্তু কিলোমিটার পার আওয়ার, দূরত্বকে কিলোমিটারে রাখতে হবে, এই জন্য 1000 দিয়ে ভাগ, 1000 দিয়ে ভাগ করলে এটা 0.5 হয়। সো 0.5 কিলোমিটার। ওকে, দেন তুমি এস জানো, কিউ জানো, অ্যালফাটা কত? মাহিরের কোণ যেটা ছিল, মাহিরের কোণটা আমরা বের করছি 126.87, তাই না? 126.87 ডিগ্রি মাত্রই গ নম্বরে বের করলাম। আমরা একটু দেখি চেক দিয়ে, তারপর 126.87, ইয়েস 126.87, পারফেক্ট। সো আমরা এখন এখানে টি এর ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি। টাইমটা, মাহিরের টাইম কত লাগতেছে? তাহলে মাহিরের টাইম T1 ইকুয়ালস টু আমরা বলতে পারি S ডিভাইডেড বাই কিউ সাইন আলফা, Q1 সাইন আলফা এক্স্যাক্টলি,
Q1 sin আলফা। সো এস এর মানটা হচ্ছে কত 0.5, Q1টা কত, Q1টা হচ্ছে দেখতে পাচ্ছ 10 sin অ্যালফাটা কত, অ্যালফা হচ্ছে 126.87 ডিগ্রি। এটা কত হয়? এটা মাহিরের জন্য তুমি টাইম পেয়ে যাবে। মাহিরের জন্য টাইমটা আমরা একটু বের করে দেখি। মাহিরের জন্য টাইমটা হচ্ছে 0.5 ডিভাইডেড বাই 10 sin 126.87 পারফেক্ট। ওকে, সো এখানে আসছে 0.0625 আওয়ার্স। যেহেতু কিলোমিটার পার আওয়ার ছিল, দ্যাটস এটা আওয়ার আসছে। অ্যান্ড আমি চাই এটাকে মিনিটে নিতে, তুমি আওয়ারে রাখতে পারো। সো আমি এটাকে কীভাবে করব, এই 0.0625কে মাল্টিপ্লাই করতে হবে 60 দিয়ে, 60 দিয়ে গুণ করলে আমরা মিনিটে পাবো। এত কম সময় পৌঁছে গেছে, অনেক স্পিডে যাচ্ছে তাহলে। আচ্ছা, এটা হচ্ছে 3.75 মিনিট, 3.75 মিনিট। এটা হচ্ছে মাহিরের সময়টা পেলাম। ওকে, দেন আমাদের কি লাগবে, মাহিরের সময় পেয়েছি, আমাদের পরে হচ্ছে নিধিরটা করতে হবে। সো নিধির ক্ষেত্রে কি কি ডেটা আছে বলো তো? নিধির বেগ কত আছে? নিধির বেগ আছে 9 কিলোমিটার পার আওয়ার। যে নিধি 9 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোতের সাথে যাচ্ছে। সো নিধির বেগটাকে আমি Q2 লিখতেছি, এটা হচ্ছে 9 কিলোমিটার পার আওয়ার, 9 কিলোমিটার পার আওয়ার। পারফেক্ট। দেন আমরা নিধির ক্ষেত্রে অ্যালফাটা জানি, বলো তো কোথায়? এখানে বলেই দিয়েছে স্রোতের সাথে লম্বভাবে সাঁতার কাটতে শুরু করলো। তার মানে ও কেমন ভাবে রওনা দিছে, এটা বলা আছে। 90 ডিগ্রি কোণে রওনা দিছে, লম্বভাবে রওনা দিছে। ঠিক আছে, তার মানে হচ্ছে আলফা 2টা হচ্ছে 90 ডিগ্রি। আলফা 2 কত ডিগ্রি? 90 ডিগ্রি। অ্যান্ড তুমি জানো যে এস এর মানটা তো একই নদী, দ্যাটস এটা 0.5 কিলোমিটার। সো তোমার কাছে সব ডেটাই কিলোমিটার পার আওয়ার কেন লিখতেছে? ওকে, কিলোমিটার। সো এখান থেকে তোমার সব ডেটা আছে, তুমি জাস্ট টাইমটাকে বের করবা। একদম টাইমটা কত হয় আমরা জানি, T2 ইকুয়ালস টু হচ্ছে S ডিভাইডেড বাই Q2 সাইন অ্যালফা 2। ওকে, এসটা কত আছে? এস হচ্ছে 0.5, Q2 কত? Q2 হচ্ছে 9 সাইন কত ডিগ্রি আছে এখানে বলো? 90 ডিগ্রি। ওকে, সো সাইন 90 এর মান 1, দ্যাটস ওয়াই তুমি জাস্ট 0.5 ডিভাইডেড বাই 9 লিখলেই হচ্ছে, মানে 1 ডিভাইডেড বাই 18, তাই তো? ওকে, সো আমরা বলতে পারি এখানে হচ্ছে কি 0.5 ডিভাইডেড বাই 9, 0.05555 এরকম আসছে। সো 0.056 এত আওয়ার। এটাকে মিনিটে লিখতে হলে তুমি কি করবা? এটাকে জাস্ট 60 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাই তো? 0.056 ইন্টু 60, 3.36 মিনিট। ওকে, তাহলে বলো কার সময় কম লাগতেছে, কে আগে পৌঁছাবে, কে জিতবে বলতে পারো? যার সময় কম লাগছে অবশ্যই নিধির, তাই না? যেহেতু T2 is less than T1, সুতরাং নিধি জিতবে। কে জিতবে? নিধি জিতবে। শুনো, আমি যে মেথডগুলোতে করাইছি এখানে মেথড নিয়ে কোনো প্রবলেম নাই, কোনো ডাউট নাই। সো যদি আমি ফোন দিয়ে ক্যালকুলেট করেছি, দ্যাটস ওয়াই যদি কোনো ক্যালকুলেশনের জন্য ভুল আনসার আসে, এর জন্য আই এম ভেরি সরি ফর দ্যাট। ওকে, আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো। আই হোপ ভুল যায়নি, তারপরেও একটু চেক করে নিও তোমরা নিজেরা প্র্যাকটিস করার সময়। ঠিক আছে, মেথড নিয়ে কোনো সন্দেহ নেই। ওকে, সো এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছো। দেখো, আমরা নৌকার লব্ধি বেগ বের করার রাশিমালা শিখেছিলাম, ব্যবহার শিখলাম কিভাবে ম্যাথের মধ্যে ব্যবহার করতে হয়। দেন আমরা রওনা দেওয়ার কোণ অ্যালফা বের করার ফর্মুলা দেখেছি, ইউজ করেছি কিভাবে ম্যাথের মধ্যে ব্যবহার করতে হয়। দেন পৌঁছানোর জন্য লব্ধির কোণ কত সেটার ফর্মুলা আমরা দেখেছি, ব্যবহার দেখেছি। দেন সময় নির্ণয় করার জন্য আমরা ফর্মুলা দেখেছি এবং এর ব্যবহারও দেখেছি। ঠিক আছে, আমরা কয়েকটা কেস দেখলাম নৌকা স্রোত নিয়ে।
আরও কিছু হতে পারে আমরা চ্যাপ্টার শেষে যখন সিকিউ কম্বাইন্ড সিকিউ গুলো করবো তখন বাকিগুলো দেখতে পারবো। ওকে, আপাতত তুমি যতগুলা ম্যাথ করলে তোমার কি মনে হয় তোমরা কি আপাতত কনফিডেন্ট কিনা বলো? তোমরা যতটুকু করলে এই পর্যন্ত ততটুকুতে কি মনে হয় তোমাদের, তোমরা কনফিডেন্ট কিনা? তোমরা ভেক্টর চ্যাপ্টারে যতটুকু করছো, জাস্ট অল্প একটু করছো, তা নিয়ে সিকিউ গুলো কি সলভ করতে পারতেছো কিনা, এখন কি একটু ইজি লাগতেছে কিনা, একটু কাইন্ডলি কমেন্টে জানিও। আর যদি ক্লাসটি ভালো লাগে সবার সাথে শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ সাথে থাকার জন্য। টাটা, বাই বাই।